আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এমসিকিউ ম্যাজেস্ট্রি সিরিজ। এই সিরিজটা কিন্তু আমরা 2024 সাল থেকে বাচ্চাদের জন্য চালাচ্ছি এবং প্রতি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে অসম্ভব জনপ্রিয় একটা সিরিজ হচ্ছে এমসিকিউ ম্যাজেস্ট্রি সিরিজ। আমরা এটা ইউটিউব বেস চালালো, এবার আমরা টোটালি ওয়েবসাইট বেসড এই পুরো প্রজেক্টটা চালাচ্ছি এবং এই পুরো প্রজেক্টের পেমেন্ট হচ্ছে 199 টাকা। যদিও আমরা এটা পেড করেছি আজকে মাত্র 2 দিন হলো। এর আগে আমাদের প্রায় 4000 প্লাস শিক্ষার্থী কিন্তু এই প্রজেক্টটায় ফ্রিতে ঢুকেছে। সো আমার কথা হচ্ছে, ফ্রিতে আমি যে টাইম স্লট দিয়েছি তার মধ্যে যারা ঢুকবে দে আর ফ্রি, আর যারা পরবর্তীতে ঢুকবে তাদের জন্য পেইড অ্যামাউন্ট ইজ জাস্ট 199। সো হচ্ছে যে আমাদের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। প্রথম ক্লাসটা ডেমো হিসেবে ইউটিউবে যাচ্ছে, বাট আর কোনো ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে যাবে না। বাকি সবগুলো ক্লাস কিন্তু আমাদের ওয়েবসাইটে হবে এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপ। তো আমরা এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি, যে চ্যাপ্টারটা আমরা একটু সবাই কম পড়ি বা সবাই একটু আমরা কম জানি। সেই অধ্যায়টার নাম কোষ রসায়ন, বা ইংরেজিতে কি বলি এটাকে? ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে সেল কেমিস্ট্রি। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে সেল কেমিস্ট্রি। নিয়ে হচ্ছে আমরা কথা বলবো সেল কেমিস্ট্রি। তো আমরা চলো কথা বলি সেল কেমিস্ট্রি নিয়ে। এখন আসো যে হচ্ছে যে আমাদের এই যে প্রথম প্রশ্ন হচ্ছে কোনটা মনোস্যাকারাইড। খুব কমন একটা প্রশ্ন এটা, কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু বিগত প্রায় 5 বছর ছিল না, তোমাদের প্রথমবার আসছে, সেখান থেকে কিন্তু যে কোনো টাইপের প্রশ্ন থাকতে পারে এবং এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এবং 2 থেকে 3টা এমসিকিউ কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় আসবে এবং আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের কি মনোস্যাকারাইড। কোনটা কি আমাদের মনোস্যাকারাইড? কোনটা মনোস্যাকারাইড? কোনটা কোন কালিটা ভালো বোঝা যায়, তোমাদের চোখের জন্য সুদিং সেটা জানেও। কোনটা মনোস্যাকারাইড? এই যে এখানে আমাদের মনো শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? মনো হচ্ছে আমাদের কি? মনো মানে মনো, এইদিকে আছে স্যাকারাইড, মনোস্যাকারাইড। মনো মানে কি? মনো মানে হচ্ছে ওয়ান, মনো মানে হচ্ছে ওয়ান বা এক। আর স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে সুগার। স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে সুগার। স্যাকারাইড বলতে কি বোঝায়? সুগার বোঝায়। বেসিক্যালি স্যাকারাইড বলতে বোঝায় যার মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 আছে। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত আছে? 1:2:1 আছে। তাকে আমরা কি বলি? তাকে আমরা সুগার বলি, এবার স্যাকারাইড বলি। কারণ কার্বোহাইড্রেট যে কথাটা আমাদের আছে, কার্বোহাইড্রেট, আমরা যখন টার্মটা উচ্চারণ করব, কি উচ্চারণ করতেছি আমরা? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যে টার্মটা আমরা উচ্চারণ করছি, এখানে কার্বো মানে হচ্ছে কার্বন, আর হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে পানি, H2O। সেখানে CH2O আসে, যেটা আমরা যদি ভাঙি যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত আসে? 1:2:1, 1:2:1 আসে এর অনুপাত। এখন খেয়াল করে দেখো এই জায়গায় আমাদের এই অনুপাতটা মানে তাও হচ্ছে যে কার্বোহাইড্রেট এরকম কিছু আছে। এই অনুপাতটা হচ্ছে আমাদের মানে তাও কার্বোহাইড্রেট নেই। অনুপাত হচ্ছে মানে তাও কার্বোহাইড্রেট না, তাও কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেট না মানে তারপরেও কার্বোহাইড্রেট না, এরকম আছে দুইজন। একজনের নাম হচ্ছে HCHO, কারণ এটা ফর্মালডিহাইড। আর এটা হচ্ছে আমাদের CH3COOH, এটা হচ্ছে কি আমাদের অ্যাসিটিক অ্যাসিড। আর এদিক থেকে আছে আমাদের মানে না তাও কার্বোহাইড্রেট, মানে না তাও কার্বোহাইড্রেট, মানে না তাও কার্বোহাইড্রেট, মানে না তাও কার্বোহাইড্রেট। এরকমের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে C12H22O11, এটা কি আমাদের? এটা হচ্ছে চিনি। C12H22O11 এটা হচ্ছে চিনি। আরেকটা হচ্ছে C5H10O4, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আসলে আলটিমেটলি এইটা মানা না মানার উপরেই সবকিছু নির্ভর করে না, আরো নিশ্চয়ই কোনো শর্ত আছে। সো আরো যে শর্তগুলো আছে সেটা নিয়ে আমাদের আজকের কথা বলা। তো আমাদের হচ্ছে আরো কি কি শর্ত আছে? তো আমাদের এই শর্করা হওয়ার শর্ত, যে আমাদের হচ্ছে এই কার্বোহাইড্রেট হওয়ার শর্ত, কার্বোহাইড্রেট হওয়ার শর্ত, যে কি কি শর্ত আমরা দেখতে পাবো যে কার্বোহাইড্রেট হওয়ার ক্ষেত্রে আমাদেরকে মানতে হয়। কি কি শর্ত আছে যেটা আমাদের কার্বোহাইড্রেট হওয়ার ক্ষেত্রে মানতে হবে? তো চলো সেটা নিয়ে আমরা কথা বলি। কার্বোহাইড্রেট হওয়ার ক্ষেত্রে কোন কোন শর্ত মানতে হবে? 1 নম্বর শর্ত যেটা মানতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ হচ্ছে আমাদের কি করতে হবে? থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ মানতে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর সেকেন্ড যে কথাটা আমাদের এই জায়গায় আছে, সেকেন্ড কথাটা আমরা মনে রাখবো যে এর মধ্যে OH গ্রুপ আমাদের মিনিমাম 2 বা তার অধিক থাকতে হবে, 2 বা তার অধিক আমাদের OH গ্রুপ থাকতে হবে।
এই দুইটা শর্ত মানার পর 3 নম্বরের শর্ত যে হ্যাঁ কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1, এটা থার্ড শর্ত। তো প্রথমে অ্যালডিহাইড বা কিটোন আমাকে মানতে হবে, তারপর গিয়া তুমি হচ্ছে যে পাবা যে ওকে বাবা যে অ্যালডিহাইড কিটোন আসো গ্রুপ আছো, তারপর পলিহাইড্রিক অ্যালকোহল OH দুইটার বেশি আছো, আর হচ্ছে যে আমাদের CHO আমাদের 1:2:1 দেখা যায়। তো আমাদের দেখা যায় যে আমাদের এই যে এই শর্তগুলা মেনেই বেসিক্যালি আমাদের মনোস্যাকারাইড তৈরি, এই শর্তগুলো মেনেই কি তৈরি, মনোস্যাকারাইড তৈরি। এই মনোস্যাকারাইডের মধ্যে আমাদের বেসিক্যালি এই অনুপাতটা সবসময় ফলো হয়, এবং হচ্ছে মনোস্যাকারাইডটা আমাদের হচ্ছে সাধারণত আমাদের এই সাধারণ সংকেতটা হচ্ছে বললে CnH2nOn, CnH2nOn, এই CnH2nOn, তাহলে মনোস্যাকারাইড কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1, এখানে আমাদের অনুপাত হচ্ছে CnH2nOn, CnH2nOn, CnH2nOn। এবং এখানে আমরা যেটা মাথায় রাখবো খুব গুরুত্বপূর্ণ কথা, যে এখানে আমাদের কার্বন 3 থেকে 10টা পর্যন্ত হতে পারে, তার বেশি সাধারণত হয় না। কার্বন সংখ্যা আমাদের হচ্ছে 3 থেকে 10টা হতে পারে, 3 থেকে 10টা হয়। কার্বন সংখ্যা কয়টা হয়, 3 থেকে 10টা হয়। 3-এর কম কার্বন সাধারণত আমাদের এখানে হয় না, কারণ কি 3-এর কম হইলে আমাদের প্রথম দুইটা শর্ত অ্যাজ ইউজুয়াল ফলো করে না। 3-এর কম এক কার্বন বিশিষ্ট কি CH2O, সেটা তো আমাদের হচ্ছে আগেই বলে আসছি কার্বোহাইড্রেট না। 2 কার্বন বিশিষ্ট হলে কি হবে C2O4O2, C2O4O2 সেও হচ্ছে যে আমাদের বেসিক্যালি CH3OH, যে আমরা যেটা দেখছি CH3COOH, CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, এটা আসতেছে। সো এরা কিন্তু আমাদের হচ্ছে শর্করা না। তাহলে আমাদের 3 কার্বন থেকে এখন 3 কার্বন বিশিষ্ট কারা কারা আসো আমরা দেখি, যে মনোস্যাকারাইড হচ্ছে আমাদের এই সংকেত কি হবে আমাদের CnH2nOn, তাই তো। কার্বন ইজ ইকুয়াল টু 3 হইতে পারে আমাদের, কার্বন 3 থেকে শুরু C3H6O3, এখানে দুইটা ভাগ আমি তোমাকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে তুমি এক আলাদা করে মনে রাখতে পারো, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কি কিটোজ, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কি কিটোজ, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা কিটোজ। তাহলে হচ্ছে C3H6O3, এই অ্যালডোজ দুইটা, একটা অ্যালডোজ একটা কিটোজ হবে। অ্যালডোজের নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড, অ্যালডোজের নাম কি গ্লিসারল ডিহাইড, অ্যালডোজের নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড, এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। আর কিটোজের নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, 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 ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তারপর হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যারা আছে আমাদের, 4 কার্বন বিশিষ্ট, আচ্ছা এটাকে কি বলবো আমরা, এই যে এটাকে আমরা কি বলবো, এই যে C3H6O3, এটাকে বলবো আমরা ট্রায়োজ, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে ট্রায়োজ, ওকে। আর এই যে C4H8O4, এটাকে কি বলবো আমরা, টেট্রোজ, এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা টেট্রোজ। এই টেট্রোজের উদাহরণ হচ্ছে আমাদের ইরিথ্রোজ, আর হচ্ছে আমাদের ইরিথ্রোলুলোজ, ইরিথ্রোলুলোজ। আচ্ছা 5 কার্বন বিশিষ্টটার নাম হচ্ছে সবচেয়ে আমাদের হচ্ছে হাইপ নাম, যে C5H10O5, এদের নাম কি আমাদের 5 মানে পেন্টা, সেখান থেকে আসবে কি পেন্টোজ, সেখান থেকে আসবে কি পেন্টোজ। সো পেন্টোজ মনে রাখার জন্য একটা ছন্দ আমি বানায় দিছি, যে হচ্ছে রাইজাই আরবে পেন্ট হাউসে থাকে, রাইজে আরবে কোথায় থাকে, পেন্ট হাউসে থাকে। পেন্ট হাউস মানে 5তলা ডুপ্লেক্সের, পেন্ট হাউসে থাকে, ডুপ্লেক্স মানে তো 2তলা 5তলা বাড়ি, রাইজাই আরবে পেন্ট হাউসে থাকে। সো রাই দিয়ে কি কি আসে, রাই দিয়ে আসে হচ্ছে আমাদের রাইবোস, রাই দিয়ে আসে কি রাইবোস, রাই দিয়ে আসে কি আমাদের ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস, আর রাই দিয়ে আসে রাইবুলোজ। যাই দিয়ে কি আসে, যাই দিয়ে আসে হচ্ছে আমাদের আসে জাইলোজ, আরেকটা আসে হচ্ছে আমাদের জাইলোজ, আরেকটা আসে হচ্ছে জাইলুলোজ। আরব দিয়ে কি আসে অ্যারাবিনোজ, আরব দিয়ে কি আসে অ্যারাবিনোজ। এরা সবাই কি আমাদের, এরা পেন্ট হাউস দিয়ে বুঝাইছি, এরা হচ্ছে সবাই আমাদের পেন্টোজ, এরা সবাই কি আমাদের পেন্টোজ, এরা সবাই কি আমাদের, এরা সবাই হচ্ছে পেন্টোজ, ওকে। আর মনে রাখবা হচ্ছে মনে গ্লু আর ফ্লু, এটা হচ্ছে হেক্সোজ, মনে গ্লু ফ্লু 6 মেরে, মনে গ্লু ফ্লু 6 মেরে। মনে দিয়ে কি আসে ম্যানোজ, গ্লু দিয়ে কি আসে গ্লুকোজ, ফ্লু দিয়ে কি আসে গ্লুকোজ,
আর গ্লুকোজের ভাই হচ্ছে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। আর ফ্লু দিয়ে কি আসে? ফ্লু দিয়ে আসে হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। 6 দিয়ে আসে হচ্ছে আমাদের হেক্সোস, 6 দিয়ে কি আসে আমাদের হেক্সোস, 6 শব্দটা দিয়ে কি আসে? হেক্সোস। তাহলে এই হচ্ছে আমাদের পেন্টোজ আর হেক্সোস। তাহলে আমরা পেন্টোজ হেক্সোসের মধ্যে এই নামগুলো বসাই দিই। এর মধ্যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, তারপর জাইলোজ, এটা হচ্ছে অ্যালডোলেজ। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আরেকটা কি রাইবুলোজ। আর কিটোজ কি আমাদের? জাইলোজ আর জাইলুলোজ, জাইলুলোজ, জাইলোজ আর জাইলুলোজ। ওকে, আরে ভুল লিখছি, এই রাইবুলোজ এখানে চলে যাবে আর শুধু জাইলোজ এখানে চলে আসবে, শুধু জাইলোজ যেটা আছে, জাইলোজ, ঠিক আছে, শুধু জাইলোজ যে আছে ওইখানে চলে আসবে, শুধু রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, আর এদিক থেকে হচ্ছে রাইবুলোজ আর জাইলুলোজ। ওকে, তারপর আসা যাক হচ্ছে আমাদের C6 হচ্ছে আমাদের C6H12O6, ও হচ্ছে আমাদের হেক্সোস। এই হেক্সোসের উদাহরণ হচ্ছে আমাদের কি? হেক্সোস। ওকে, আমাদের হেক্সোস C6H12O6, ওকে আমাদের হেক্সিসলের হেক্সোস। হেক্সোস তাহলে দিয়ে আমাদের কি আসে? গ্লুকোজ আসবে, ফ্রুক্টোজ আসবে আর গ্যালাক্টোজ আসবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এখানে আসবে না, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ম্যানোজ সব হচ্ছে আমাদের কোথায় আসবে? হেক্সোজে আসবে। আর এই যে যেটা আমাদের কি বলে যে কিটোজের মধ্যে আসবে কি? কিটোজের মধ্যে আসবে আমাদের এই ফ্রুক্টোজ। কিটোজের মধ্যে কি আসবে? ফ্রুক্টোজ আমাদের কিটোজের মধ্যে চলে আসতেছে। ওকে, ফ্রুক্টোজ আমাদের কিটোজের মধ্যে চলে আসতেছে। এখন খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় আরেকটাই বাকি থাকে, আমাদের বই অনুযায়ী 7টা কার্বন দেওয়া আছে, আরেকটাই বাকি থাকে 7 কার্বন বিশিষ্ট। তাকে কি বলি আমরা? 7 কার্বন বিশিষ্ট, তাকে বলি হচ্ছে আমরা হেপ্টোজ, C7H14O7। এটাকে কি বললাম আমাদের? এটাকে বলা হয় হচ্ছে হেপ্টোজ। হেপ্টোজের উদাহরণ কি? সেডোহেপ্টোলোজ। এটাকে কি বলবো আমরা? সেডোহেপ্টোলোজ। ওকে, আসো তাহলে এবার দেখো, তোমার প্রশ্নের জন্য, একটা প্রশ্নের জন্য অনেক কাটাকাটি করলাম, কারণ সামনে যেন আর কষ্ট না হয়। তাহলে আমাদের কোনটা মনোস্যাকারাইড? উত্তরের মধ্যে আমাদের রাইবোজ চলে আসছে। কি রাইবোজ আমাদের মনোস্যাকারাইড? তাহলে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে এটাই হচ্ছে আমাদের ট্রু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কি? আমাদের রাইবোজ। তাহলে আমাদের উত্তর, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে রাইবোজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং এর সাথে আমাকে বলে দাও তো, রাইবোজ কি একটা? রাইবোজ একটা হচ্ছে পেন্টোজ। রাইবোজ একটা হচ্ছে কি? পেন্টোজ। রাইবোজ কি একটা? পেন্টোজ। রাইবোজ কি আমাদের একটা? পেন্টোজ। তাহলে আমরা হচ্ছে কোনটা মনোস্যাকারাইড পেয়ে গেলাম। আমাদের হচ্ছে এখন একটা জিনিস জানতে হবে যে আমাদের দুইটা মনোস্যাকারাইড একসাথে থাকলে, দুইটা মনোস্যাকারাইড যদি একসাথে থাকে, দুইটা মনোস্যাকারাইড যদি একসাথে থাকে, তখন তাকে আমরা বলবো, দুইটা মনোস্যাকারাইড একসাথে থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড। দুইটা মনোস্যাকারাইড একসাথে থাকলে এটাকে কি বলবো আমরা? ডাইস্যাকারাইড। আচ্ছা, যদি হচ্ছে যে আমাদের 2 থেকে 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে থাকলে এটাকে বলবো অলিগোস্যাকারাইড। মোর দেন 10, 10টা মনোস্যাকারাইড একসাথে থাকলে তাকে বলবো আমরা পলিস্যাকারাইড। মজার একটা হচ্ছে যে আমরা ছন্দ জানবো, সেটা হচ্ছে রাফিয়া স্কুটারে করে শুক্রবার সেলবাজারের মেলায় গেল। না, রাফিয়া স্কুটারে করে, এটাকে নিচে নিয়ে আসি, রাফিয়া স্কুটারে করে ভাব নিয়ে ধুম্মা চালে করে ভাব নিল। ঠিক আছে, রাফিয়া ভাব নিছে, এটা বলতে কষ্ট হলে রাফির কথা বলতে পারো। রাফি ভাব নিছে, তোমাদের রাফি ভাই আছে আমাদের ফিজিক্স পড়ে। রাফি মানে র্যাফিনোজ। রাফি মানে কি? র্যাফিনোজ। স্কুটার মানে কি? স্কুটার মানে হচ্ছে স্কারডোজ। ঠিক আছে, ভাব মানে কি? ভার্বাখোজ। ভাব মানে কি?
কোষ, ভাব মানে কি ভার্বা কোষ, ওকে। শুক্রবার এই তিনজন হচ্ছে অলিগোস্যাকারাইড, তিনজন কি আমাদের অলিগোস্যাকারাইড, মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড আছে আমাদের। রাফির উপরে 3 মানে 3টা মনোস্যাকারাইড, স্কুটার, স্কার্ডোজ, আর একটা হচ্ছে স্ট্যাকিওজ, স্কার্ডোজ আর একটা কি স্ট্যাকিওজ। এই জায়গায় হচ্ছে আমাদের 4টা মনোস্যাকারাইড, কয়টা মনোস্যাকারাইড 4টা, আর ভাব দিয়ে আসে হচ্ছে 5, ভাবের উপরে 5। এখানে কয়টা মনোস্যাকারাইড, এখানে 5টা মনোস্যাকারাইড, এখানে কয়টা মনোস্যাকারাইড, 5টা মনোস্যাকারাইড। আর এরা যে আমাদের আছে এরা হচ্ছে ডাইস্যাকারাইড, এদের প্রত্যেকের মধ্যে আমাদের হচ্ছে কয়টা মনোস্যাকারাইড আছে, 2টা। শুক্রবার দিয়ে কি আসলো, সুক্রোজ, সুক্রোজ। সেল বাজার দিয়ে কি আসে, সেলোবায়োজ, সেলোবায়োজ, সেলোবায়োজ। মেলা দিয়ে কি আসে, মলটোজ, মলটোজ। গ্যালোর ল দিয়ে কি আসে, ল্যাকটোজ, গ্যালোর ল দিয়ে কি আসে, ল্যাকটোজ। গেল। শুধু স্কুটার নিয়ে গেলে কি ভাব হবে, না, ভাব হবে টাকা হইলে, তাই না। গেল টাকা নিয়ে, টাকার ট দিয়ে মনে রাখবা ট্রেহালোস। দেখো যেভাবে পড়ায় দিচ্ছি এভাবে যদি মনে রাখো আর কিছু লাগে না। একই সাথে আমরা এমসিকিউ, একটা সিকিউর একটা কোর্স ছিল, সিকিউ কোর্সে একদম ধরায় ধরায় পড়ায় দিছি। এমসিকিউ আর সিকিউর ক্লাস যদি আমার করো একটা চ্যাপ্টার কিন্তু অটোমেটিক শেষ। এবং এই যেভাবে এমসিকিউ গুলো পড়ায় দিচ্ছি, কোর্সের প্রাইস মাত্র 199 টাকা আমরা রেখেছি। হ্যাঁ, সো এটা টাকা দিয়ে মেজার করতে পারবে না, বাট ক্লাসগুলো করলে তুমি আলটিমেটলি বুঝতে পারবা যে তোমার যে কি পরিমাণ উপকার এই ক্লাসগুলোর মাধ্যমে হইলো। তো র্যাফিনোজ, র্যাফিনোজ, এই র্যাফিনোজ হচ্ছে একটা ট্রাইস্যাকারাইড, র্যাফিনোজ কি একটা ট্রাইস্যাকারাইড, 3টা মনোস্যাকারাইড আছে। এটা আমাদের কি কি নিয়ে গঠিত, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস আমাদের হচ্ছে ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ 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 গ্যালাক্টোজ। এখানেও গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, এখানেও গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। এখন কথা হয়েছে ভাইয়া গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড, এইখানে আচ্ছা এটা ট্রাইস্যাকারাইড হয়েছে, ঠিক আছে, বাট টেট্রাস্যাকারাইড কিভাবে এই গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ মিলে হয়, কারণ এখানে গ্যালাক্টোজ থাকে 2 অণু, গ্যালাক্টোজ কয় অণু থাকে, 2 অণু থাকে, গ্যালাক্টোজ কয় অণু থাকে, 2 অণু থাকে। বারবাকোজ, বারবাকোজের মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ কয় অণু, গ্যালাক্টোজ 3 অণু, গ্যালাক্টোজ কয় অণু, গ্যালাক্টোজ হচ্ছে 3 অণু, গ্যালাক্টোজ কয় অণু, গ্যালাক্টোজ হচ্ছে আমাদের 3 অণু, ওকে। তাহলে এখানে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, এখনো গ্যালাক্টোজ, ট্রাইস্যাকারাইড, এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ, টেট্রাস্যাকারাইড, এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, 3 অণু গ্যালাক্টোজ, পেন্টাস্যাকারাইড, ওকে। আর সুক্রোজ যেটা আছে এদের কথা জেনে রাখো, সুক্রোজটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, সুক্রোজটা কি আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ। তোমরা যারা অলরেডি পড়াশোনা করতেছো হয়তো আলফা বিটার নাম শুনছো, না শুনলে সামনে আমাদের থেকে শুনে নিবা। সেলোবায়োজ হচ্ছে যে শুনবা আজকের ক্লাসে, সেলোবায়োজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ। মল্টোজ হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। ল্যাকটোজ হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ল্যাকটোজটা কি আমাদের দুধের চিনি। ট্রেহালোজ হচ্ছে কি আমাদের ট্রেহালোজ, ট্রেহালোজ হচ্ছে আমাদের এই গ্লুকোজ প্লাস এই আলফা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজ মিলে ট্রেহালোজ গঠিত। আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে আমাদের কি আলফা ডি গ্লুকোজ প্লাস হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এতটুকু অংশ মিলে আমাদের কি গঠিত, এতটুকু অংশ মিলে আমাদের হচ্ছে এই ট্রেহালোজ গঠিত। এখন তাহলে ভাইয়া মল্টোজ আর ট্রেহালোজ তো সেম হয়ে যায় লিঙ্কেজে, মানে গ্লুকোজ দুইটা সংযুক্তিতে পার্থক্য, এটা হচ্ছে 1,4 লিঙ্কেজ, এটা হচ্ছে 1,4 লিঙ্কেজ, আর এটা হচ্ছে আমাদের 1,2 লিঙ্কেজ, 1,2 লিঙ্কেজ, 1,2 লিঙ্কেজ। তো আমাদের শর্করা থেকে 90% এমসিকিউ শেষ, জাস্ট লাস্ট লাইনটা বাকি, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। লাস্ট লাইনটা বাকি, সেটা কি পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে হচ্ছে যে আমাদের 3টা পলিস্যাকারাইড, 2টা, একটা আছে একটা হচ্ছে আমাদের সঞ্চয়ী আর একটা হচ্ছে গাঠনিক, একটা সঞ্চয়ী আর একটা কি গাঠনিক, সঞ্চয়ী আর গাঠনিক। সঞ্চয়ী হচ্ছে যে আমাদের কি, সঞ্চয়ী হচ্ছে স্টার্চ, স্টার্চ হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ, পলিমার হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে আমাদের গ্লাইকোজেন, গ্লাইকোজেন এটাও
আলফা ডি গ্লুকোজের পলিমার। গাঠনিক যেটা আছে আমাদের গাঠনিক হচ্ছে আমাদের সেলুলোজ সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজের পাশাপাশি থাকে হচ্ছে হেমি সেলুলোজ। ওকে, তাহলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, সবার নাম আমাদের শেষ। এবার দেখো যে আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? উদ্ভিদ প্রথম কোন জিনিসটা তৈরি করে? এখন এখানে যৌগ বললে তো সবাই যৌগ, এখানে যৌগ বললে কি এখানে সবাই যৌগ। স্টার্চ একটা যৌগ, সেলুলোজ একটা যৌগ, গ্লুকোজ একটা যৌগ, কাইটিন একটা যৌগ। বাট সবার আগে তৈরি যদি বলে তাহলে সেটার উত্তরটা অবশ্যই গ্লুকোজ হবে। কি হবে? গ্লুকোজ। কারণ গ্লুকোজ সবার আগে তৈরি হয়, গ্লুকোজ থেকে রূপান্তরিত হয়ে হচ্ছে আমাদের সেলুলোজ, গ্লুকোজ থেকে রূপান্তরিত হয়ে আমাদের স্টার্চ, গ্লুকোজ থেকে রূপান্তরিত হয়ে আমাদের হচ্ছে সুক্রোজ। এগুলো সব গ্লুকোজ থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। বাট গ্লুকোজটা তো গ্লুকোজের মতোই থাকে। তাহলে সবচেয়ে প্রথম উৎপাদিত যৌগের নাম কি? গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ। ঠিক আছে, আসো এখন আসা যাক হচ্ছে আমাদের গ্লুকোজ লিঙ্কে OH যুক্ত থাকে আমাদের কোথায় কোথায়। দেখো গ্লুকোজের যে লিঙ্ক আছে সেখানে OH যুক্ত থাকে কোথায় কোথায়, আমাদের OH কোন কোন জায়গায় আমাদের OH থাকে। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে বেসিক্যালি একটা গ্লুকোজের সংকেত হয়। গ্লুকোজের একটা রিং স্ট্রাকচারটা হচ্ছে এরকম, রিং স্ট্রাকচারটা আমাদের গ্লুকোজের এমন হচ্ছে, গ্লুকোজের রিং স্ট্রাকচারটা এমন। সো হচ্ছে যে আমাদের এইখানে উপরে তো CH2, এটা আমাদের এখান থেকে 1 2 3 4 5, উপরে আমাদের CH2 OH বসতেছে, এর পাশে আমাদের H বসতেছে। তো এটা এতটুকু হচ্ছে আমাদের ফিক্সড। এখানেও আমাদের হচ্ছে OH H OH H। এখন হচ্ছে আমাদের এই যে কার্বনগুলো, তোমাদের এই সংকেতগুলা বইয়ে দেওয়া আছে সুন্দর মতো। তোমাদের এই যে বইটাও আমি পাশে রাখছি যেন বই থেকেও তোমাদের জিনিস দেখাইতে পারি। এই যেখানে আমাদের গ্লুকোজের সংকেত দেওয়া আছে, কোথায় গ্লুকোজের সংকেত? একটু উপরে গ্লুকোজের সংকেত নিয়ে আমরা একাডেমিক ব্যাচগুলোতে বিস্তারিত পড়াই, এবার তোমাদের এখন বিস্তারিত আর যাবো না। এই যে এটা হচ্ছে গ্লুকোজ, হচ্ছে কি গ্লুকোজ। এই গ্লুকোজের মধ্যে দেখো হচ্ছে যে আমাদের 2 আর 3 হচ্ছে ফিক্স, 2 3 4 5 এগুলো ফিক্স। 1 নম্বর কার্বন একটু চেঞ্জ হয়। 2 আর হচ্ছে যে 3 2 এ হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে OH, এখানে হচ্ছে OH, এখানে H, OH, এখানে H। এখন এটা আলফা ডি গ্লুকোজ হবে না বিটা ডি গ্লুকোজ হবে সেটা ডিপেন্ড করে 1 নম্বর কার্বনে OH-টা কোথায় আছে। এই যে দেখো 1 নম্বর কার্বনে OH নিচে থাকলে আলফা, OH উপরে থাকলে বিটা। তাহলে হচ্ছে যে আমাদের এই এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। সো 1 নং কার্বনে OH উপরে হইলে বিটা, আর হচ্ছে নিচে হইলে আলফা। এখন এই যে 1 নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বনে গ্লুকোজের লিঙ্কে OH কোথায় যুক্ত থাকে? এখানে বলা উচিত ছিল আলফা গ্লুকোজ না বিটা গ্লুকোজ। ধরো আমি ধরেই নিলাম এটা আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজ হইলে OH থাকবে কোথায়? 1 নম্বর কার্বনের কোথায়? আমাদের নিচে, 1 নম্বর কার্বনের নিচে। তাহলে এটা হবে উত্তর, এটাই হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আমাদের যদি হচ্ছে যে এটা আলফা ডি গ্লুকোজ হয় বা আলফা গ্লুকোজ, ডি মানে ডেক্সট্রোরোটেটরি, আল মানে লেবোরোটেটরি। ডেক্সট্রোরোটেটরি মানে যারা এক সমতুল্য আলোকে ডানে ঘোরায়, লেবোরোটেটরি যারা এক সমতুল্য আলোকে কোথায় ঘোরাবে? বামে ঘোরাবে। তাহলে এখন খেয়াল করে, তাহলে 1 নম্বর কার্বনের নিচে আর 1 নম্বর কার্বনের উপরে। আমাদের 1 নম্বর কার্বনের নিচে হইলে আলফা, 1 নম্বর কার্বনের উপরে বিটা। সো প্রশ্নটা এটা হওয়া উচিত ছিল, হয়তো ভুলে হচ্ছে কোনো কারণে হয়নি। এখন দেখা যাক হচ্ছে যে আমাদের উদ্দীপকের গঠনটির নাম কি। উদ্দীপকের গঠনের মধ্যে দেখো এখানে কার্বন বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিটা কোন একটা কার্বন, এটা 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 একটা কার্বন, এখানে একটা কার্বন। সো ক্লকওয়াইজ কাউন্ট, এটা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। 6 কার্বন বিশিষ্ট আছে কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। সো আমরা তো গ্লুকোজের সংকেতটা দেখছি যে এইরকম। গ্লুকোজের রিং স্ট্রাকচারটা কেমন? গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে এমন। গ্লুকোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এইরকম। গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে এটা, হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে এমন। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে এমন। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এমন। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে এইরকম আমাদের হচ্ছে এইরকম। তো হচ্ছে এখানে 1 নম্বর কার্বন হয়, আর এখানেই হচ্ছে যে আমাদের 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন,
এখানে 5 নম্বর কার্বন, আর এখানে 6 নং কার্বন, এখানে 6 নং কার্বন। সো এইভাবে হচ্ছে যে আমাদের ফ্রুক্টোজটা বসে। তাহলে এই যে রিং স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কার রিং স্ট্রাকচার? ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। ম্যানোজ বা গ্যালাক্টোজের কোনো রিং স্ট্রাকচার আমরা দেখি না। সো গ্লুকোজের রিং স্ট্রাকচারটাকে বলা হয় পাইরোনোজ ধরনের। গ্লুকোজের রিং স্ট্রাকচারটাকে কি ধরনের বলি? পাইরোনোজ ধরনের। এই যে রিং স্ট্রাকচার, এই রিং স্ট্রাকচারটা পাইরোল রিং এর সাথে অনেকটা মিল আছে, এই জন্য নাম বলা হয় এটা পাইরোনোজ ধরনের। আর যে আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আছে, এটাকে আমরা কি বলি? ফিউরানোজ ধরনের, ফিউরানোজ ধরন। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এমসিকিউ জানলাম। কোনটিতে কিটোন গ্রুপ আছে? কিটোন গ্রুপ বিশিষ্ট কি বললাম না, এগুলো চলে আসে মাঝে মাঝে, জন্য কিন্তু আমি চক করে দিছি। কিটোন গ্রুপ বিশিষ্ট কিন্তু বেশি না, কিটোন গ্রুপ বিশিষ্ট কিন্তু বেশি না। আমাদের হচ্ছে ট্রায়োজের মধ্যে কিটোন গ্রুপ হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ট্রায়োজের মধ্যে কিটোন গ্রুপ ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। টেট্রোজের মধ্যে কিটোন গ্রুপ হচ্ছে ইরিথ্রুলোজ। পেন্টোজের মধ্যে কিটোন গ্রুপ হচ্ছে রাইবুলোজ আর জাইলুলোজ। হেক্টোজের মধ্যে কিটোন গ্রুপ হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে আমাদের হচ্ছে এই কিটোন গ্রুপ যাদের আছে তাদেরকে কিটোজ বলা যায়। তাহলে আমাদের হেক্সোজের কিটোন গ্রুপ হচ্ছে ফ্রুক্টোজ, আমাদের পেন্টোজের কিটোন গ্রুপ হচ্ছে রাইবুলোজ আর জাইলুলোজ, টেট্রোজের কিটোন গ্রুপ হচ্ছে ইরিথ্রোলুলোজ, আর ট্রায়োজের কিটোন গ্রুপ হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আসা যাক হচ্ছে তাহলে আমাদের উদ্দীপকের গঠনটির নামও আমরা শিখে ফেলছি। এরপরের প্রশ্ন যে কোথায় কিটো গ্রুপ থাকে। তাহলে আমরা কিটো গ্রুপ কোথায় পেলাম? আমরা ফ্রুক্টোজে কিটো গ্রুপ পাইলাম, আর বাকি সবার মধ্যে হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, বাকি সবার মধ্যে আমাদের গ্রুপটাকে অ্যালডিহাইড গ্রুপ। তো আমরা ওই যে কষ্ট করে পড়লাম ফার্স্টের দিকে অনেকক্ষণ, সেটা কি এখন কাজে দিচ্ছে? সেটা কাজে দিবে। তো মনে রাখবো, জীবনে বর্তমানে কষ্ট ভবিষ্যতে কাজে দিবে। এখন যেটা প্যারা মনে হচ্ছে সেটা সামনে কাজে দিবে। এখন যেখানে মনে হচ্ছে অনেক সময় চলে যাচ্ছে, ভবিষ্যতে এটা অনেক সময় কমাবে তোমার। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়? আমরা জানি যে অলরেডি আমরা জেনেছি যে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। সুক্রোজ কি একটা ডাইস্যাকারাইড, মানে এখানে দুইটা মনোস্যাকারাইড আছে। এখানে যুক্ত হবে আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, এই দুইটা মিলে আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, এই দুইটা মিলে আমাদের কি তৈরি হবে? এই দুইটা মিলে তৈরি হবে আমাদের সুক্রোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হবে? সুক্রোজ। সো তাহলে আমাদের হচ্ছে এই কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করে? সেটার উত্তর হবে হচ্ছে ফ্রুক্টোজ। সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে ফ্রুক্টোজ। সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে ফ্রুক্টোজ। ক্লিয়ার? ফ্রুক্টোজের বিষয়টা আমরা হচ্ছে বুঝে গেলাম। এখন আসো যে হচ্ছে যে আমাদের নেক্সট কোশ্চেন, যে নিচের কোনটি অবিজারক শর্করা? এখানে একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে সুগারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে সুগারের রিডিউসিং ক্যাপাবিলিটির উপর হচ্ছে ভাগ করে রিডিউসিং সুগার বা ইংরেজিতে বলা হয় হচ্ছে বিজারক শর্করা, রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আর হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা, নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এখন খেয়াল করে দেখো যে আমাদের রিডিউসিং সুগার হচ্ছে, মনে রাখবা, অল মনো অ্যান্ড ডাইস্যাকারাইড except sucrose and trehalose, তাহলে খেয়াল করে দেখো যে সুগারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সুগারকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা। একটাকে বলি হচ্ছে আমরা রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আরেকটাকে বলা হয় নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে একটা হচ্ছে যে আমাদের অল মনো অ্যান্ড ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ এন্ড ট্রিহালোজ হচ্ছে আমাদের কি? যে রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার কি আসতেছে? সুক্রোজ আসতেছে, আমাদের হচ্ছে ট্রিহালোজ আসতেছে, তারপর হচ্ছে যে আমাদের মানে অলিগো এন্ড পলিস্যাকারাইড যারা আছে, পলিস্যাকারাইড, এই আমাদের হচ্ছে নন রিডিউসিং সুগার হইতে গেলে কি থাকতে হবে? আমাদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ,
কিটোন গ্রুপ, মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ হবে আমাদের। ওকে, আসো কোনটি অবিজারক শর্করা? তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? আমাদের উত্তর হবে সুক্রোজ হচ্ছে আমাদের একটা অবিজারক শর্করা। সুক্রোজ কি একটা আমাদের অবিজারক শর্করা। এরপর আসি নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? উদ্ভিদের ভার বহন করবে কে? উদ্ভিদের গাঠনিক যে শর্করা আছে সেটাই উদ্ভিদের ভার বহন করবে। তাই গাঠনিক কে? গাঠনিক হচ্ছে আমাদের এইখানে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, এরা উদ্ভিদের ভার বহন করে। গ্লাইকোজেন তো উদ্ভিদের হতে আমাদের প্রাণীর সঞ্চিত খাদ্য, উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ। আসো গবাদি পশুকে ঘাস হজমে সহায়তা করে কোন এনজাইম? দেখো গবাদি পশু ঘাস হজম করবে, ঘাস হজম করার জন্য আমাদের ঘাসের উপাদান কি? ঘাস ইজ ইকুয়াল টু কি? ঘাস, ঘাস ইজ ইকুয়াল টু হচ্ছে সেলুলোজ, ঘাস ইজ ইকুয়াল টু কি? সেলুলোজ। এই সেলুলোজকে ভাঙতে যে এনজাইম লাগবে সেই এনজাইমের নামের সাথে থাকবে কি? এনজাইমের নামের সাথে থাকবে এজ, এনজাইমের নামের সাথে থাকবে এজ। তাহলে এর নাম কি হবে? সেলুলেজ। এর নাম কি হবে? এর নাম হবে সেলুলেজ। এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে আমাদের সেলুলেজ। এর নাম কি হবে? এর নাম হবে সেলুলেজ। ঘাস, ঘাসের ক্ষেত্রে দেখো যে আমাদের সেলুলোজ, এই সেলুলোজকে যদি আমরা এনজাইম দিয়ে ভাঙি তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাবো হচ্ছে আমরা পাবো সেলুলেজ। তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো আমরা সেলুলেজ পেয়ে যাবো। ওকে, আমরা সেলুলেজ, তাহলে সেলুলোজ এনজাইম একে ভাঙে। ওকে, তাহলে সেলুলোজ এনজাইমের নাম পেলাম। এরপর খেয়াল করে দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি? নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগান দেয়? আমাদের শক্তি বা এনার্জি কোথা থেকে আসবে? দ্য সোর্স অফ এনার্জি হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ। আমরা জানি যে এই যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে 36 এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কিন্তু এই গ্লুকোজটা আমাদের হচ্ছে রক্তে থাকে, গ্লুকোজ রক্তে থাকে, গ্লুকোজ রক্তে থাকে, গ্লুকোজ হচ্ছে কোষে যায়, কোষে যায়। তারপরও যা অতিরিক্ত গ্লুকোজ থাকে, এরপরও যা অতিরিক্ত গ্লুকোজ, সেই অতিরিক্ত গ্লুকোজ হচ্ছে আমাদের গ্লুকোজ। এই অতিরিক্ত গ্লুকোজটা কনভার্ট হয় হচ্ছে গ্লাইকোজেনে। কিসের প্রভাবে গ্লাইকোজেনে কনভার্ট হয়? ইনসুলিনের প্রভাবে, ইনসুলিন। এই গ্লাইকোজেন জমা হয় দুইটা জায়গায়, গ্লাইকোজেন জমা হয় হচ্ছে আমাদের যকৃতে এবং গ্লাইকোজেন জমা হয় হচ্ছে আমাদের পেশিতে। গ্লাইকোজেন জমা হয় যকৃতে, গ্লাইকোজেন জমা হয় কি? পেশিতে। গ্লাইকোজেন জমা হয় কোথায়? যকৃতে। গ্লাইকোজেন জমা হয় কোথায়? পেশিতে। এই যে যকৃতে যে জমা হয় সে হচ্ছে আবার গ্লুকোজ তৈরি হয়ে যায়, আবার গ্লুকোজ তৈরি হয় প্রয়োজনে, আবার গ্লুকোজ তৈরি হয় প্রয়োজনে, আবার গ্লুকোজ তৈরি হবে কোথায়? প্রয়োজনে। প্রয়োজনে গ্লুকোজ তৈরি করবে সে আবার। আর যেটা পেশিতে জমা হয় সেটা কি করে? পেশিতে যেটা জমা হয় সেটা আমাদের গ্লাইকোজেন রূপে আমাদের কি? পেশিতে যেটা জমা হয়, যেটা পেশিতে জমা হয় সে কি? যেটা পেশিতে জমা হয় সে কি করবে? আমাদের যেটা পেশিতে জমা হবে সে কি করবে? সে হচ্ছে পেশিকে শক্তি যোগাবে, সে পেশিকে শক্তি যোগাবে, পেশিকে শক্তি দিবে। সে ভাঙে টাঙে না, আর পেশিকে শক্তি দেয়। তাহলে পেশিকে শক্তি দেয় কে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের গ্লাইকোজেন। উত্তর কি হবে? উত্তর হবে গ্লাইকোজেন আমাদের পেশিকে শক্তি দেয়। প্রোটিন গ্রহণে অংশগ্রহণকারী অ্যামিনো অ্যাসিড কয়টা? তাহলে শর্করা রিলেটেড প্রশ্ন আসলে হচ্ছে যা পড়াই দিছে এখান থেকেই বেশি আসবে, অন্য জায়গা থেকে শর্করা রিলেটেড প্রশ্ন তত বেশি আসবে না। এখন দেখো আমাদের দুনিয়াতে অ্যামিনো অ্যাসিড নিয়ে আমাদের একটা ক্যাচাল আছে, সেই ক্যাচালটা সমাধান করে দিই আজকে। অ্যামিনো অ্যাসিড আমাদের কয়টা? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের 28টা। অ্যামিনো অ্যাসিড কয়টা? অ্যামিনো অ্যাসিড হচ্ছে 28টা। এর মধ্যে হচ্ছে আমাদের প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আরেকটা আছে আমাদের নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এই প্রোটিন নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা আমাদের? 20টা। আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের 8টা। এই যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টা, এর মধ্যে আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়াল, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এসেনশিয়াল মানে যেটা অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল মানে কি? যেটা অত্যাবশ্যকীয়, যেটা মাস্ট, যেটা থাকতেই হবে, যেটা ছাড়া কোনোভাবে কোনো কাজ হবে না, যেটা মাস্ট, যেটা থাকতেই হবে, যেটা ছাড়া আমাদের বডি প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে পারবে না। এই এসেনশিয়াল কয়টা? নন এসেনশিয়াল কয়টা? এসেনশিয়াল হচ্ছে আমাদের 8টা, নন এসেনশিয়াল 12টা। কাদের ক্ষেত্রে? বড়দের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে। আর শিশুদের ক্ষেত্রে কয়টা? শিশুদের ক্ষেত্রে হচ্ছে এসেনশিয়াল 10টা, নন এসেনশিয়ালও কয়টা? 10টা। তাহলে এই যে 10টা এসেনশিয়াল আছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো
অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডটা কিভাবে কাজ করে আসো খেয়াল করে দেখি। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলোর নাম হচ্ছে এমটিবি ফিল, এমটিবি ফিল, এমটিবি ফিল। এম দিয়ে কি আসে? মেথিওনিন। এম দিয়ে আসে হচ্ছে মেথিওনিন। টি দিয়ে কি আসে? ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান আর হচ্ছে থ্রিওনিন। ভি দিয়ে কি আসে? ভ্যালিন। এফ দিয়ে কি আসে? ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, অ্যালানিন। আই দিয়ে কি আসে? আইসোলিউসিন। আই দিয়ে আসে হচ্ছে আইসোলিউসিন, আই দিয়ে আসে আইসোলিউসিন। এল দিয়ে আসে হচ্ছে লিউসিন, আরেক এল দিয়ে আসে হচ্ছে লাইসিন। ঠিক আছে, এই যে আটটা আছে, এই আটটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই আটটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সবার জন্য। শিশুদের জন্য অ্যাড হবে দুইটা, শিশুদের জন্য অরজিনিন আর হিস্টিডিন, অরজিনিন প্লাস হচ্ছে হিস্টিডিন, হিস্টিডিন, অরজিনিন আর হিস্টিডিন, এই দুইটা শিশুদের জন্য এসেনশিয়াল, বড়দের জন্য এই দুইটা নন এসেনশিয়াল। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন, কয়টা আমাদের প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে? 20 জন আমাদের প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা কত? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি? হুক্কু, হুক্কু, হুক্কু। কার্বন সংখ্যা কত দিলে? 2টা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন পাওয়া যায়? আমরা এখন এইটা দেখবো যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন পাওয়া যায়। চলো এই প্রশ্নটা দেখি। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে মুভ করি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের কতটি অ্যামিনো অ্যাসিড, না এটা আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিমের সাদা অংশে কোনটা থাকে? সো ডিম আমাদের প্রোটিনের খুব একটা ভালো উৎস হিসাবে আমরা জানি যে ডিমের মধ্যে আমাদের 3টা উপাদান থাকে, ডিমের সাদা অংশ আর ডিমের হলুদ অংশ। ডিমের সাদা অংশে কি থাকে? ডিমের হলুদ অংশে কি থাকে? এই দুটো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডিমের সাদা অংশ যে আছে, সাদা অংশের মধ্যে থাকে আমাদের অ্যালবুমিন। ডিমের সাদা অংশে কি থাকে? ডিমের সাদা অংশে থাকে হচ্ছে অ্যালবুমিন। আর ডিমের যে হলুদ অংশ আছে, এই হলুদ অংশে থাকে হচ্ছে গ্লোবিউলিন। আর হচ্ছে ডিমের মধ্যে আরেকটা জিনিস থাকে, কেসিন বা ক্যাজিন নামক একটা ফসফোপ্রোটিন থাকে। কেসিন বা ক্যাজিন নামক একটা ফসফোপ্রোটিন থাকে, কেসিন বা ক্যাজিন নামক হচ্ছে যে একটা ফসফোপ্রোটিন থাকে, ফসফোপ্রোটিন থাকে। কেসিন বা ক্যাজিন নামক হচ্ছে আমাদের কি আছে? ফসফোপ্রোটিন আছে। কেসিন বা ক্যাজিন নামক কি আছে? ফসফোপ্রোটিন আছে। কেসিন বা ক্যাজিন নামক কি আছে? ফসফোপ্রোটিন আছে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন আছে, এরা হচ্ছে সরল প্রোটিন। এরা কোন ধরনের প্রোটিন? এরা সরল প্রোটিন। এরা কোন ধরনের প্রোটিন? এরা সরল প্রোটিন। এরা কোন ধরনের প্রোটিন? এরা হচ্ছে সরল প্রোটিন। তো তাইলে হচ্ছে যে আমাদের ডিমের সাদা অংশে কি পাওয়া যাচ্ছে? ডিমের সাদা অংশে পাওয়া যাবে হচ্ছে অ্যালবুমিন পাওয়া যাবে। যদি প্রশ্ন আসতো ডিমের হলুদ অংশে কি পাওয়া যায়? গ্লোবিউলিন। যদি প্রশ্ন আসতো যে ডিমের নিচের কোনটি ডিমের ফসফোপ্রোটিন, তাহলে উদাহরণ হবে কি? উদাহরণ হবে হচ্ছে ক্যাসিন, না উদাহরণ হবে ভাইটেলিন। ক্যাসিন হচ্ছে দুধে পাওয়া যায়, উদাহরণ কি এটা? ভাইটেলিন। ক্যাসিন কোথায় পাওয়া যায়? ক্যাসিন পাওয়া যায় দুধের মধ্যে, ক্যাসিন পাওয়া যায়, ভাইটেলিন পাওয়া যায়। এখন হচ্ছে আমরা একটু তোমাদেরকে এই আমাদের ক্লাসের স্লাইড থেকে একটা জিনিস দেখাবো যে প্রোটিনের জায়গাটা আমরা তোমাদেরকে পড়াই দিব। আমার ক্লাসের বিখ্যাত স্লাইড, এই চ্যাপ্টারের উপর 100 পেজের পড়াশোনা বাচ্চাদেরকে করাইছি। তোমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো আমরা তোমাদের দিতে পারি, তোমরা চাও কিনা সেটা আমাদের একটু জানাও। আচ্ছা, যে এবং সবাই জানা যায় একটু ভালো বাচ্চা রেগুলার ক্লাস করে তাদেরকে দিব, ইন জেনারেল সবাইকে দিব না। আচ্ছা, একটা জিনিস দেখো যে আমাদের এই যে প্রোটিন আছে, এই প্রোটিনের মধ্যে হচ্ছে যে আমরা পলিপেপটাইড চেইনের উপর ভিত্তি করে প্রোটিনকে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রোটিন জিনিসটা আসলে কি? প্রোটিন জিনিসটা হচ্ছে পলিপেপটাইড। ফর এক্সাম্পল তোমাদেরকে যদি একটা দুইটা কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যে এই মনোস্যাকারাইডের মাঝে থাকে কোন বন্ধন? মনোস্যাকারাইডের মাঝে, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড আমাদের হচ্ছে যুক্ত হয়, মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমাদের হচ্ছে ডাই বা অলিগো বা পলিস্যাকারাইড গঠন করে। মনোস্যাকারাইড যুক্ত হয়ে ডাই বা অলিগো, মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমাদের হচ্ছে ডাই, অলিগো বা পলিস্যাকারাইড তৈরি করে, স্যাকারাইড তৈরি করে। পলিস্যাকারাইড তৈরি করে হচ্ছে আমাদের কোন বন্ধনের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। কোন বন্ধনীর মাধ্যমে? আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে, গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে, গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে, গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে। 1 নম্বর বিষয়। আর হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় কি নিয়ে? প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন
তৈরি হয় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? আমাদের অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় আমাদের কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি কি যুক্ত হয়ে? অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয় কি যুক্ত হয়ে? অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। এবং এখানে কোন বন্ধন থাকে? এখানে পেপটাইড বন্ধন তৈরি হয়। পেপটাইড বন্ধন তৈরি হয়। পেপটাইড বন্ধন তৈরি হয়। পেপটাইড বন্ধন তৈরি হয়। মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড আমাদের হচ্ছে মোর দেন 50 দেয়, এই জায়গায় 500 হয়ে গেছে। মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড আমাদের যুক্ত হয়ে, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের যুক্ত হয়ে, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড হচ্ছে যুক্ত হয়ে, মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের হচ্ছে পলিপেপটাইড তৈরি করে। কি তৈরি করে? পলিপেপটাইড তৈরি করে। পলিপেপটাইড তৈরি করে। এই পলিপেপটাইডটা হচ্ছে পেঁচিয়ে, পলিপেপটাইডটা পেঁচিয়ে কি তৈরি হয়? পলিপেপটাইডটা পেঁচিয়ে প্রোটিন তৈরি হয়। পলিপেপটাইডটা পচায় কি তৈরি হয়? পলিপেপটাইডটা পেঁচায় প্রোটিন তৈরি হয়। পলিপেপটাইডটা পেঁচায় কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। সো মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি হয়। সেই পলিপেপটাইড পেঁচায় কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনের একটা কথা হচ্ছে যে এই যে আমাদের পলিপেপটাইড চেন, কয়টা পলিপেপটাইড চেন তোমাকে লাগবে? আমি স্লাইডটা অ্যাড করে দিচ্ছি তোমাদের, যে স্লাইডটা দিব সেখানে, যে কয়টা পলিপেপটাইড চেন যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের হচ্ছে যে পড়াই বাচ্চাদেরকে। সেটা হচ্ছে যে একটা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত প্রোটিন, যে একটা পলিপেপটাইড চেন পেঁচায় ম্যাচায় প্রোটিন হয়ে গেছে, এরকম উদাহরণ হচ্ছে লাইসোজাইম। একটা পলিপেপটাইড চেন পেঁচায় পুচায় প্রোটিন তৈরি হয়ে গেছে, এরকম উদাহরণ কি? লাইসোজাইম। দুইটা পলিপেপটাইড চেন পেঁচায় পুচায় প্রোটিন হয়ে গেছে, এরকম উদাহরণ ইন্টিগ্রিন। তারপর হচ্ছে আমাদের তিনটা পলিপেপটাইড চেন পেঁচায় পুচায় প্রোটিন তৈরি হয়ে গেছে, এর উদাহরণ হচ্ছে কোলাজেন। চারটা পলিপেপটাইড চেন পেঁচায় পুচায় প্রোটিন তৈরি হয়েছে, এরকম উদাহরণ হিমোগ্লোবিন। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে হিমোগ্লোবিন কয়টা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত? চারটা। কোলাজেন কয়টা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত? তিনটা। ইন্টিগ্রিন কয়টা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত? দুইটা। লাইসোজাইম কয়টা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত? একটা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে যে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। ঠিক আছে, এখন আরো একটা জিনিস দেখাবো। এই যে আমাদের প্রোটিন আছে, প্রোটিনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। গাঠনিক প্রোটিন, কার্যকরী প্রোটিন। যারা গঠনে কাজ করে গাঠনিক প্রোটিন, যেমন হচ্ছে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, স্ক্লেরোটিন, কন্ড্রিন। কি কি? কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। কেরাটিন বলো আমার সাথে নামগুলো উচ্চারণ। কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, কন্ড্রিন, স্ক্লেরোটিন। আর কার্যকরী হচ্ছে এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো অ্যাড করলাম না। প্রোটিন দুই টাইপের হয়, তন্তুময় বা ফাইব্রাস, গ্লোবিউলার বা গোলাকার। তন্তুময় বা ফাইব্রাস কারা? কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। এরা হচ্ছে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, তন্তুময় প্রোটিন। আর গ্লোবিউলার বা গোলাকার প্রোটিন হচ্ছে মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন আর ইনসুলিন। যেটা আমাদের লাগবে যে সরল প্রোটিন, যেটা শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, যেটা প্রোটিন আর নন প্রোটিন নিয়ে গঠিত। উৎপাদিত প্রোটিন হচ্ছে সরল প্রোটিনকে মডিফাই করলে যা তৈরি হবে সেটা উৎপাদিত প্রোটিন। সরল প্রোটিনের প্রকারভেদ পড়ার আগে একটা জিনিস আমার মনে পড়ছে, এটা একটু তোমাকে বলি। দেখো, তিনটা কথা তোমরা বারবার এখানে পাবা। একটা হচ্ছে কাইটিন, তারপর হচ্ছে আমাদের কেরাটিন, আর একটা হচ্ছে আমাদের কিউটিকল। বায়োলজি পড়তে গিয়ে এই তিনটা শব্দ তোমাকে প্রচুর জ্বালাতন করবে। কাইটিন হচ্ছে আমাদের নাইট্রোজেনজাত শর্করা। কাইটিনকে আমাদের, কাইটিন হচ্ছে নাইট্রোজেনজাত শর্করাকে আমরা কাইটিন বলি। কাইটিন জিনিসটা কি? নাইট্রোজেনজাত যে শর্করা আছে সেই শর্করাকে আমরা কাইটিন বলি। নাইট্রোজেনজাত শর্করাকে কি বলি আমরা? নাইট্রোজেনজাত শর্করাকে আমরা কাইটিন বলি। নাইট্রোজেনজাত শর্করাকে কি বলি আমরা? নাইট্রোজেনজাত শর্করাকে আমরা কাইটিন বলি। নাইট্রোজেনজাত শর্করাকে হচ্ছে যে আমরা কাইটিন বলি, এক নম্বর কথা। তারপর হচ্ছে কেরাটিন। কেরাটিনটা হচ্ছে আমাদের একটা প্রোটিন স্তর। কেরাটিনটা কি? আমাদের একটা প্রোটিন স্তর। কেরাটিনটা কি স্তর? আমাদের প্রোটিন স্তর। কেরাটিনটা কি স্তর? প্রোটিন স্তর। কিউটিকল যে কথাটা আমাদের রয়েছে, কিউটিকল এটা চর্বির স্তর। কিসের স্তর এটা? চর্বির স্তর। কিউটিকলটা হচ্ছে আমাদের চর্বির স্তর। কিউটিকলটা কিসের স্তর? কিউটিকলটা চর্বির স্তর। কিউটিকলটা হচ্ছে আমাদের চর্বির স্তর। আসো, তাহলে হচ্ছে কাইটিন, কেরাটিন, কিউটিকল। কাইটিন কি? নাইট্রোজেনজাত শর্করা। কেরাটিন কি? প্রোটিন স্তর। কিউটিকল কি? চর্বির স্তর। কাইটিন কি? নাইট্রোজেনজাত শর্করা। কেরাটিন কি? প্রোটিন স্তর। কিউটিকল কি? চর্বির স্তর। এখন খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে যে যে জায়গাটা আমরা ঢুকবো, যে এই যে 7টা সরল প্রোটিনের নাম খুব খুব ইম্পর্টেন্ট। সরল প্রোটিন কয়টা? সরল প্রোটিন হচ্ছে আমাদের 7 প্রকার। সরল প্রোটিন কয় প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারের বৈশিষ্ট্য জানা
অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি বৈশিষ্ট্য আছে এগুলা থেকে একটা প্রশ্ন তোমাদের এবছর এইচএসসিতে আসবেই আসবে, হয় এমসিকিউ আকারে, নাহলে সিকিউ আকারে, নাইলে হচ্ছে যে তোমার কক্ষ আকারে, কোনো না কোনোভাবে এই জায়গা থেকে, এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হবে। খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের কি, যে আমাদের 7টা সরল প্রোটিনের নাম আমরা আগে মুখস্থ করি, দুইটা দুইটা করে আমার সাথে বলো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, বলো ভাইয়ের সাথে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, দুইটা দুইটা করে তার নাম উচ্চারণ করো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন আর স্ক্লেরোপ্রোটিন। এর মধ্যে পানিতে দ্রবণীয় হচ্ছে, আমার সাথে নামগুলো বলছে তো, পানিতে দ্রবণীয় হচ্ছে 3 জন। পানিতে দ্রবণীয় কয়জন? 3 জন। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। পানিতে দ্রবণীয় কয়জন? 3 জন। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। পানিতে দ্রবণীয় কয়জন? 3 জন। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এই 3 জন হচ্ছে পানিতে দ্রবণীয়। তাপ দিলে জমাট বাঁধবে, তাপ দিলে জমাট বাঁধবে, তাপ দিলে জমাট বাঁধে কে কে? অ্যালবুমিন আর গ্লুটেলিন। তাপ দিলে জমাট বাঁধে কে কে? অ্যালবুমিন আর গ্লোবিউলিন তাপ দিলে জমাট বাঁধে। ডিমের সাদা অংশে অ্যালবুমিন আর হলুদ অংশে গ্লোবিউলিন ছিল। ডিমের সাদা অংশ কি তাপ দিলে জমাট বাঁধে না? হলুদ অংশ কি তাপ দিলে জমাট বাঁধে না? সো তাপ দিলে জমাট বাঁধে অ্যালবুমিন, গ্লোবিউলিন। পানিতে দ্রবণীয় হচ্ছে অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। আর লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয় কি? গ্লুটেলিন। লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় হবে না, বাট লঘু অ্যাসিড ক্ষারে দিলে গ্লুটেলিন হবে। 100% অ্যালকোহলে হবে না, বাট 70 to 80% ইথানলে দ্রবণীয় প্রোলামিন। লঘু লবণে গ্লোবিউলিন আর অদ্রবণীয় হিসাবে কাজ করে স্ক্লেরোপ্রোটিন। অদ্রবণীয় হিসেবে কে কাজ করে? স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন চুলে থাকে, চুল, নখ, শিং, খুরে থাকে। তো এই দুইটা হচ্ছে স্টার মার্ক, পানিতে দ্রবণীয় আর তাপ দিলে জমাট বাঁধে, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এখন আমি অ্যালবুমিন আর গ্লোবিউলিনটা একটু তোমাকে বলে দিই, এই জায়গাটা তোমার জন্য খুব খুব দরকার, যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন কোথায় কোথায় থাকে, কিভাবে থাকে। বাকিগুলা যদি চাও, যারা আমাদের এক্সামগুলো রেগুলার দিবা, স্লাইড দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারো, বই আছে দেখতে পারো। বাট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গায় দুইটা, যে অ্যালবুমিন আর গ্লোবিউলিন কোথায় থাকে। অ্যালবুমিন পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। গ্লোবিউলিন পানিতে দ্রবণীয় বাট তাপে জমাট বাঁধবে না। অ্যালবুমিনের মধ্যে খেয়াল করে দেখো, ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে। ডিমের কোথায় অ্যালবুমিন থাকে? সাদা অংশে অ্যালবুমিন থাকে, একে বলে ওভালবুমিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, একে কি বলে? ওভালবুমিন। রক্তরস বা প্লাজমা যে আছে, সেই রক্তরস বা প্লাজমাতে থাকে হচ্ছে সেরাম অ্যালবুমিন। ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন। রক্তরস বা প্লাজমাতে কি থাকে? আর সেরাম অ্যালবুমিন। মাংসপেশিতে কি থাকে? মায়ো অ্যালবুমিন। দুধে কি থাকে? ল্যাক্টো অ্যালবুমিন। তাইলে ডিমের সাদা অংশে ওভালবুমিন, রক্তরস বা প্লাজমাতে সেরাম অ্যালবুমিন, মাংসপেশিতে মায়ো অ্যালবুমিন, দুধে ল্যাক্টো অ্যালবুমিন, জব বার্লিতে বিটা অ্যামাইলেজ। এগুলা সব অ্যালবুমিন, সব কি? অ্যালবুমিন। গ্লোবিউলিন লঘু লবণে দ্রবণীয়, লঘু লবণে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, তাপে জমাট বাঁধে। লঘু লবণে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, তাপে জমাট বাঁধে। ডিমের হলুদ অংশে কি থাকে? ওভোগ্লোবিউলিন। রক্তরস বা প্লাজমাতে সেরাম গ্লোবিউলিন। মাংসপেশিতে, মাংস মানে মায়োগ্লোবিউলিন। চোখের লেন্স ক্রিস্টালাইন গ্লোবিউলিন। চোখের লেন্সে কি থাকে? ক্রিস্টালাইন গ্লোবিউলিন। ওকে, তাহলে এতটুকু জায়গা আমরা বুঝে গেছি। এখন আসো যে আমরা হচ্ছে যে এই জায়গাগুলা আর আমাদের না দেখলেও হবে। গ্লুটেলিন আছে, গমে গ্লুটেলিন, চালে অরাইজেনিন, প্রোলামিনের মধ্যে ভুট্টার জেন, গমরায়ের গ্লিয়াডিন, জববার্লির হর্ডিন। হিস্টামিনটা মনে রাখবা আমাদের হচ্ছে হিস্টোন প্রোটিনটা, এরা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমে থাকে, নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। প্রোলামিন পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। আর স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এমসিকিউ, বলো আমার সাথে একবার উচ্চারণ করে যাও। স্যামন মাছের শুক্রাণুতে কি থাকে? সালমিন নামক আমাদের প্রোটামিন থাকে। আর স্ক্লেরোপ্রোটিন তো কোথায় থাকে? আমাদের হাড়, চুল, নখ, খোর ইত্যাদিতে থাকে। যুগ্ম প্রোটিনের নামগুলো একটু তোমাদের লাগবে, আমি একটু হচ্ছে যে এই জায়গাটা অ্যাড করে দিই তোমাদের স্লাইডে, যেন তোমরা যখন এক্সামের আগে আমার স্লাইডটা দেখবা তখনই যেন তোমাদের কাজ হয়ে যায়। এক্সামের আগে যখন স্লাইডটা দেখবা তখনই যেন তোমাদের কাজ হয়ে যায়। এক্সামের আগে স্লাইড দেখলে যেন কাজ হয়ে যায়। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন আমাদের হচ্ছে এখানে প্রোটিন প্লাস
নন প্রোটিন আছে। নিউক্লিয় প্রোটিন হচ্ছে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, এটাকে বলবো আমরা নিউক্লিয় প্রোটিন। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন হচ্ছে প্রোটিন প্লাস গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। কোষ ঝিল্লিতে পাওয়া যায়, 1 নম্বর কি কোষ ঝিল্লিতে পাওয়া যায়, 1 নম্বর কি কোষ ঝিল্লিতে পাওয়া যায়, ইন্টারফেরনে পাওয়া যায়। 1 নম্বর কোথায় পাওয়া যায়, কোষ ঝিল্লিতে পাওয়া যায়। 2 নম্বর কোথায় পাওয়া যায়, ইন্টারফেরনে পাওয়া যায়। ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত এবং প্রতিরক্ষামূলক প্রোটিন হচ্ছে ইন্টারফেরন। সো কোষ ঝিল্লিতে পাওয়া যাচ্ছে ইন্টারফেরন, যেটা আমাদের এরা গ্লাইকোপ্রোটিনটা পরীক্ষার মধ্যে এইচসিসিতে না আসুক অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারফেরন একটা কোন ধরনের প্রোটিন, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। লাইপোপ্রোটিন হচ্ছে লিপিড প্রোটিন, কোষ ঝিল্লিতে পাওয়া যায়। রক্তের প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের এই লাইপোপ্রোটিন। কোষ রসায়নের আমাদের হচ্ছে নেক্সট কথা। আচ্ছা, এই অ্যালবুমিন গ্লোবিউলিন বলছি, এটা অ্যাড করেই দিই। এই পেজটা শুধু শুধু অ্যাড থাকবে না, এটা পরে কষ্ট পাবেও যে আমার অ্যাড করে নেই, এটাও অ্যাড করে দিই তোমাদের, কারণ এটা তোমার এমসিকিউতে না আসলেও সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং একটা এমসিকিউতে দেখলাম, আমাদের পরের এমসিকিউতেই দেওয়া আছে যে গ্লুটেলিনের কথা যেটা মনে রাখবা, যে গ্লুটেলিন হচ্ছে লঘু অ্যাসিড ও ক্ষারে দ্রবণীয়। লঘু অ্যাসিড গ্লুটেলিনের ক্ষেত্রে খেয়াল করো, গ্লুটেলিনটা কি লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না, তাপে জমাট বাঁধে না। লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয়, তাপে জমাট বাঁধবে না। তাপে জমাট বাঁধতো কি দুইজন, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবণীয় হবে, পানিতে দ্রবণীয় হবে না। গ্লুটেলিনটা শস্য দানায় বেশি থাকে। গম আর চাল, চালের যে নামটা থাকে গ্লুটেলিন প্রোটিনটা চালে গ্লুটেনিন নামে থাকে। বলো ভাইয়ার সাথে, গ্লুটেলিন প্রোটিনটা চালে গ্লুটেনিন নামে থাকে। আর চালের মধ্যে আর হচ্ছে যে আমাদের গ্লুটেলিন প্রোটিনটা গমে, গ্লুটেলিন গমে গ্লুটেনিন নামে, গ্লুটেলিন গমে গ্লুটেনিন নামে। আর চালে গ্লুটেলিন কি নামে, অরাইজেনিন নামে। আর গ্লুটেনিনের পর আছে প্রোলামিন, ভুট্টাতে জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জববার্লির হর্ডিন। ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জববার্লির হর্ডিন। হিস্টোন, হিস্টোন হচ্ছে পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। হিস্টোন পানিতে দ্রবণীয় বাট তাপে জমাট বাঁধবে না। হিস্টোনটা কি পানিতে দ্রবণীয় কিন্তু তাপে জমাট বাঁধে না। হিস্টোন পানিতে দ্রবণীয় বাট তাপে জমাট বাঁধে না। হিস্টোনের মধ্যে দেখো নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিডের সাথে থাকে ডিএনএ, আর হিস্টোন প্রোটিন মিলে ক্রোমোজোম তৈরি হয়। তাহলে আমাদের ক্রোমোজোম তৈরিতে একটা অন্যতম উপাদান কি, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। আর প্রোটামিন পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিডে দেখা যায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যামন মাছের শুক্রাণুতে কি থাকে, সালমিন নামক প্রোটামিন। আর 7 নাম্বার হচ্ছে আমাদের কি স্ক্লেরোপ্রোটিন। 7 নাম্বার কি আমাদের, 7 নাম্বার হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। এই যে স্ক্লেরোপ্রোটিন 7 নম্বরে আছে আমাদের, এই স্ক্লেরোপ্রোটিন কোথায় কোথায় থাকে, চুল, নখ, খুর, শিঙে থাকে। চুল, নখ, খুর এবং শিঙে থাকে। এতটুকু শেষ করো। আচ্ছা, তো আমরা তাহলে এইটাও পারলাম। এখন আসো আমরা সামনের দিকে যাই। এখানে আমরা হচ্ছে যুগ্ম প্রোটিন পড়তেছিলাম। আচ্ছা, লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন মিলে এটা কোষ ঝিল্লিতে পাওয়া যায়, রক্তের প্লাজমা প্রোটিন হিসেবে এটা কাজ করে। রক্তের প্লাজমা প্রোটিন কোন ধরনের একটা প্রোটিন, রক্তের প্লাজমা প্রোটিন একটা লিপোপ্রোটিন। রক্তের প্লাজমা প্রোটিন কোন ধরনের প্রোটিন, এটা লিপোপ্রোটিন। আর এখানে লাস্ট কিছু প্রোটিনের কথা বলা আছে আমাদের, যুগ্ম প্রোটিন, যে ক্রোমোপ্রোটিন আছে, যেখানে আমাদের হচ্ছে কি থাকবে, ক্রোম মানে কি রঞ্জক প্লাস প্রোটিন, রঞ্জক প্লাস প্রোটিন। ক্রোমোপ্রোটিন মানে কি রঞ্জক প্লাস প্রোটিন, এটাকে কি বলবো আমরা, ক্রোমোপ্রোটিন বলবো। যেমন হিমোগ্লোবিন, হিমোরেথনিন, ক্লোরোকুইরিন, হিমোগ্লোবিন, হিমোরেথনিন, ক্লোরোকুইরিন, তারপর হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফ্লাইবোপ্রোটিন। এরা সবাই আমাদের কোন ধরনের প্রোটিন, এরা সবাই হচ্ছে যে আমাদের ক্রোমোপ্রোটিন। এরা সবাই কোন ধরনের প্রোটিন, এরা সবাই হচ্ছে যে আমাদের ক্রোমোপ্রোটিন। এরা সবাই কোন ধরনের প্রোটিন, এরা সবাই হচ্ছে আমাদের ক্রোমোপ্রোটিন। এরা সবাই কোন ধরনের প্রোটিন, ক্রোমোপ্রোটিন। হিমোগ্লোবিন, হিমোরেথনিন, ক্লোরোকুইরিন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফ্লাইবোপ্রোটিন। মেটালোপ্রোটিন হচ্ছে যেখানে প্রোটিন আর ধাতু থাকবে, যেখানে প্রোটিন আর ধাতু থাকবে সেটা মেটালোপ্রোটিন। ফসফোপ্রোটিন যেখানে প্রোটিন প্লাস ফসফরিক অ্যাসিড মিলে ফসফোপ্রোটিন তৈরি করবে, ডিমের ভাইটালিন আর দুধের কেসিনোজেন। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, এই যে আমরা দুধের কেসিনোজেনটা বলে আসছি একটু আগে, যে দুধের কেসিনোজেন একটা ফসফোপ্রোটিন, ডিমের ভাইটালিন একটা ফসফোপ্রোটিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুধের কেসিনোজেন আর ডিমের ভাইটালিন এরা কোন ধরনের প্রোটিন, ফসফোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, হিমোরেথনিন, ক্লোরোকুইরিন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড আর ফ্লাইবোপ্রোটিন।
এখন আসো আমরা হচ্ছে এই যে দেখি ধানের অরাইজেনিন কোন ধরনের প্রোটিন। আমাদের দেখতে পাইছি আমরা যে গমের গ্লুটেনিন আর চালের বা ধানের অরাইজেনিন এরা হচ্ছে গ্লুটেলিন প্রোটিন। এরা কোন ধরনের প্রোটিন? এরা হচ্ছে গ্লুটেলিন প্রোটিন। কোন ধরনের প্রোটিন? গ্লুটেলিন প্রোটিন। তাহলে এই প্রশ্নটাও আমরা পারলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এই কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়। এটাও কিন্তু আমরা পড়ছি যে আমাদের এই জায়গায় কিন্তু আমরা পড়ে আসলাম কি আমাদের হচ্ছে এই যে দেখো প্রোলামিন, ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জব বার্লির হর্ডিন। তাহলে ভুট্টার জেইন বলো ভাই আসলে ভুট্টার জেইন, গম বার্লির আমাদের হচ্ছে ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জব বার্লির হর্ডিন। ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জব বার্লির হর্ডিন। এরা কি আমাদের? এরা হচ্ছে প্রোলামিন। এরা কি আমাদের? এরা হচ্ছে প্রোলামিন। তাহলে হচ্ছে যে আমাদের ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জব বার্লির কি হর্ডিন। ওকে আসো এখন দেখা যায় যে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টের আগে কিন্তু আমরা খুব বেশি সময় পাবো না। এইচএসসি শেষ, অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে জাস্ট রেজাল্ট দেওয়ার পরপরই। সো যারা এইচএসসির পর অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের আলফা 7.0 ব্যাচ দ্য মেডিকেল ফুল কোর্স, এটা কিন্তু প্রি বুকিং চলছে প্লাস ভর্তি চলছে। অলরেডি প্রায় 2000 শিক্ষার্থী প্রি বুকিং দিয়ে রাখছে। সো তুমি যদি প্রি বুকিং দিতে চাও আজ এখনই এই মুহূর্তে প্রি বুকিং দাও, অথবা ভর্তিও হয়ে থাকতে পারো। আর্লি বার্ড অফার কিন্তু রয়েছে আমাদের। সো 6120 টাকার কোর্স যারা এখন নিয়ে নিবে তাদের জন্য কোর্স প্রাইস মাত্র 4999 টাকা পড়বে। আর যারা হচ্ছে এইচএসসির পরে নিবে তাদের জন্য তখন আমরা বা প্রি বুকিং যারা দিবে তাদের জন্য আমরা 5220 টাকা হচ্ছে যে প্রাইস রাখবো। আর পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের প্রি বুকিং ছাড়া যারা তাদের জন্য 5620 টাকা প্রাইস থাকবে। সো যুক্ত হয়ে যেতে পারো কিন্তু। এখন আসো যে কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়। আমরা কি দেখছি যে 70 to 80% ইথানলে দ্রবণীয় হয়। কে? প্রোলামিনটা আমাদের অ্যালকোহলে দ্রবণীয়। কে অ্যালকোহলে দ্রবণীয়? প্রোলামিন। এগুলো সবই পড়ে আসছি। সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন কোনটা? সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন হচ্ছে প্রোটামিন। সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন কে? প্রোটামিন। আরেকটা প্রশ্ন আসতে পারে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন যদি এই সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন বলে অপশনে ইনসুলিন থাকে তাহলে উত্তর কিন্তু ইনসুলিন। সরল প্রোটিনের মধ্যে ক্ষুদ্র প্রোটামিন, ইন জেনারেল প্রোটিনদের মধ্যে ক্ষুদ্র হচ্ছে ইনসুলিন। কেন ইনসুলিন ছোট? মাত্র 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ইনসুলিন। এই ইনসুলিনটা আমাদের কি মাত্র 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। মাত্র 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 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। ওকে, 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। এখন দেখো যে নখে কোন ধরনের প্রোটিন থাকে। আমাদের নখ বলছে চোল, নখ, খুর, এসব জায়গায় কি ছিল? স্ক্লেরোপ্রোটিন। সব জায়গায় কি ছিল? স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি ছিল? স্ক্লেরোপ্রোটিন। এবার দেখো যে আমাদের হিমোগ্লোবিন জিনিসটা আসলে কি। হিমোগ্লোবিন জিনিসটা আমরা বুঝতেই পারতেছি, এখানে হিম প্লাস গ্লোবিন এই দুইটা মিলে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়েছে। হিম প্লাস গ্লোবিন মিলে কি তৈরি হয়েছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা যুগ্ম প্রোটিন বা হিমোগ্লোবিনকে আমরা কি বলতে পারি? হিমোগ্লোবিন একটা যুগ্ম প্রোটিন বা হিমোগ্লোবিনকে আমরা কি বলতে পারি? যেটা একটা ক্রোমোপ্রোটিন। এটা একটা কোন ধরনের প্রোটিন? এটা একটা হচ্ছে ক্রোমোপ্রোটিন। এটা একটা যুগ্ম প্রোটিন বা এটাকে কি বলতে পারি? একটা ক্রোমোপ্রোটিন বলতে পারি। এটা একটা যুগ্ম প্রোটিন বা এটাকে কি বলতে পারি? ক্রোমোপ্রোটিন বলতে পারি। ইনসুলিন জিনিসটা কি আমাদের? ইনসুলিন জিনিসটা একটা প্রোটিন। মাত্রই বলে আসলাম যে ইনসুলিন আমাদের কয়টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত? 51 অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। 51 অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। 51 অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে আমাদের ইনসুলিন। এই ইনসুলিনটা হচ্ছে আমাদের কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়। মানুষের ক্ষেত্রে কোথা থেকে আসে? অগ্নাশয়ের বিটা সেল থেকে। অগ্নাশয়ের বিটা সেল থেকে আসে। অগ্নাশয়ের বিটা সেল থেকে ক্ষরণ। অগ্নাশয়ের বিটা সেল থেকে ক্ষরণ। অগ্নাশয়ের বিটা সেল থেকে ক্ষরণ হয়। কোথা থেকে ক্ষরণ? অগ্নাশয়ের বিটা সেল থেকে ক্ষরণ হয়। 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষরণ হবে কোথা থেকে? অগ্নাশয়ের বিটা সেল থেকে ক্ষরিত হবে। মোম এক প্রকার কি? মোম চলে গেছে আমাদের লিপিডে। মোম এক প্রকার কি? মোম এক প্রকার হচ্ছে লিপিড। আমাদের লিপিডগুলোকে হচ্ছে যে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। লিপিডকে 3টা ভাগে ভাগ করা যায় না? একটা হচ্ছে সরল লিপিড, একটা হচ্ছে সরল লিপিড, একটা হচ্ছে সরল লিপিড, একটা হচ্ছে যে আমাদের যৌগিক লিপিড, সরল লিপিড, একটা হচ্ছে আমাদের যৌগিক লিপিড, সরল লিপিড, আর একটা হচ্ছে কি যৌগিক লিপিড।
আরেকটা হচ্ছে যে আমাদের উদ্ভূত বা উৎপাদিত লিপিড, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড। সরল লিপিড যে আমাদের রয়েছে, সরল লিপিডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড। সরল লিপিড দুই প্রকার, একটা হচ্ছে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড। আর আরেকটা যেটা আছে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড একটা, নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড একটা, আরেকটা যেটা আছে সেটা দিয়ে আমাদের কি আসবে, একটা হচ্ছে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড 1 নাম্বার। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমাদের মোম। 2 নাম্বার যেটা সেটা কি মোম। আর যৌগিক লিপিডের মধ্যে আছে আমাদের হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, সালফোলিপিড, আর হচ্ছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। ওকে, এখন এই যে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড আছে আমাদের, এটা নিয়ে আমরা কথা বলবো যে নিউট্রাল লিপিড বা ট্রাইগ্লিসারাইড। আর এদিকে কি আছে মোম, এদিকে কি আছে মোম, এদিকে কি আছে মোম। এখন আসো যে আমরা হচ্ছে যদি সামনের দিকে যাই, আমাদের হচ্ছে প্রশ্ন কি ছিল, মোম একটা কি, মোম একটা লিপিড। মোম তো লিপিডের মধ্যে পড়ে। ট্রাইগ্লিসারাইডের মধ্যে একটা জিনিস মনে রাখবা যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের অনুপাত কত থাকে। ফ্যাটি অ্যাসিড ইস টু গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ইস টু গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ইস টু কি আমাদের গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ইস টু গ্লিসারল হচ্ছে এখানে আমাদের 3টা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড কয়টা, 3টা, গ্লিসারল কয়টা, একটা। ফ্যাটি অ্যাসিড কয়টা, 3টা, গ্লিসারল কয়টা, একটা। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে আমাদের কোষ রসায়ন, আমাদের হচ্ছে নিচে অধ্যায় দেখো নিচের কোনটি ফসফোলিপিড। আচ্ছা, ফসফোলিপিড যে আছে আমাদের, ফসফোলিপিড খেয়াল করো, ফসফোলিপিডের মধ্যে আমাদের কি কি জিনিস আছে। ফসফোলিপিড, এই ফসফোলিপিডটা আমাদের 3টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ফসফেট, প্লাস হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফসফেট, ফ্যাটি অ্যাসিড, প্লাস হচ্ছে আমাদের গ্লিসারল। 1 নম্বরে ফসফেট, 2 নম্বরে ফ্যাটি অ্যাসিড, 3 নম্বরে কি গ্লিসারল। এই 3টা নিয়ে ফসফোলিপিড গঠিত। ফসফোলিপিড কয় প্রকার, ফসফোলিপিড 5 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, একটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, একটা হচ্ছে আমাদের লেসিথিন। এই 2টা নাম তুমি মনে রাখবা, বাকি কিছু মনে রাখো আর না মনে রাখো। 2টা নাম মনে রাখবো, একটা ফসফোটাইডিক অ্যাসিড, একটা হচ্ছে লেসিথিন। এই 2টা নাম মনে রাখো, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই এই 5টা ফসফোলিপিডের মধ্যে। এই ফসফোলিপিড হচ্ছে আমাদের কাজ কি, ফসফোলিপিডের কাজের মধ্যে 1 নম্বরে মনে রাখবা কোষ ঝিল্লির মূল উপাদান, কোষ ঝিল্লির মূল উপাদান, কোষ ঝিল্লির মূল উপাদান, কোষ ঝিল্লির মূল উপাদান, কোষ ঝিল্লির মূল উপাদান হচ্ছে এটা, যে কোষ ঝিল্লির 1 নাম্বার উপাদান হচ্ছে এটা, যে মূল উপাদান কোষ ঝিল্লির 1 নাম্বার উপাদান হচ্ছে কি এটা আমাদের একটা ফসফোলিপিড হচ্ছে কোষ ঝিল্লির মূল। কোষ ঝিল্লি মানে কি, ফসফোলিপিড বাই লেয়ার, রক্ত তঞ্চনে ভূমিকা রাখে। আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি, রক্ত তঞ্চনে বা রক্ত যে জমাট বাঁধবে সেই রক্ত তঞ্চনে হচ্ছে কি রাখে, ভূমিকা রাখে। তাহলে এই 2টা নাম মনে রাখবে। লেসিথিন, লেসিথিন কিন্তু আমাদের নবম অধ্যায়ে গিয়ে লাগবে, উদ্ভিদের সাহিত্য পড়তে গেলে লেসিথিন শব্দটা 2বার পাবা, লেসিথিন শব্দটা 2বার পাবা, বলে দিচ্ছি তোমাকে। লেসিথিন শব্দটা কয়বার পাবা, লেসিথিন শব্দটা 2বার পাবা। একটা হচ্ছে যে আমাদের খনিজ লবণ বাহক, খনিজ লবণের সক্রিয় শোষণের বাহক, সক্রিয় শোষণ মতবাদে আছে। খনিজ লবণের সক্রিয় শোষণ মতবাদে পাবা হচ্ছে যে এরা এই মতবাদ পাবা, সেটার নাম পাবা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, লেসিথিন বাহক মতবাদ। আর এই পাশে পাবা কি, আর এই পাশে হচ্ছে যে আমাদের নেক্সট আরেকটা শব্দ পাবা যে সারফেক্টেন্ট, ফুসফুসের আমাদের হচ্ছে এটা বোটায় জুলে দিতে পাবা, ফুসফুসে সারফেক্টেন্ট নামক আমাদের হচ্ছে একটা ফসফোলিপিড ক্ষরণ হয়, সারফেক্টেন্ট নামক একটা ফসফোলিপিড ক্ষরণ হয়, ফসফোলিপিড ক্ষরণ হয়, সারফেক্টেন্ট নামক ফসফোলিপিড ক্ষরণ হয়। এই সারফেক্টেন্টের মধ্যে কি আছে আমাদের, এই সারফেক্টেন্টের মধ্যে আছে হচ্ছে আমাদের ডাইপালমিটয়েল লিসিথিল, ডাইপালমিটয়েল লেসিথিন, ডাইপালমিটয়েল লেসিথিন, ডাইপালমিটয়েল সারফেক্টেন্টের মধ্যে কি থাকে, ডাইপালমিটয়েল লেসিথিন। ওকে,
তাহলে হচ্ছে যে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমাদের এই লেসিথিনটা কি হবে, আমাদের একটা লেসিথিনটা হবে আমাদের একটা ফসফোলিপিড। লেসিথিনটা কি একটা ফসফোলিপিড। এখন এখানে আমাদের বাকি রয়ে গেছে কি উদ্ভূত লিপিড। এই উদ্ভূত লিপিডের মধ্যে মনে রাখবা হচ্ছে কি কি আছে, টারপিনস যেটা সুগন্ধি, টারপিনস, রাবার, তারপর স্টেরয়েড, ক্যারোটিনয়েডস, এবং হচ্ছে ভিটামিন, এবং কি আমাদের ভিটামিন এরা হচ্ছে আমাদের উদ্ভূত বা উৎপাদিত প্রোটিনের মধ্যে আসে। টারপিনসের ক্ষেত্রে মনে রাখবা সুগন্ধি, টারপিনস মানে কি সুগন্ধি। তাহলে পুদিনা পাতার মধ্যে আমাদের হচ্ছে টারপিনস পাওয়া যায়। টারপিনস কোথায় পাওয়া যায়, পুদিনা পাতায় টারপিনস পাওয়া যায়। এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই কোনটি উদ্ভূত লিপিড, কোনটা উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড বললে এখানে উত্তর আসবে কি আমাদের, উদ্ভূত লিপিড বললে আমাদের চর্বিও আসবে না, তেলও আসবে না, মোমো আসবে না, কি আসবে, রাবার। রাবার হচ্ছে আমাদের উদ্ভূত প্রোটিনের মধ্যে 1 নাম্বার। রাবার হচ্ছে উদ্ভূত প্রোটিনের মধ্যে 1 নাম্বার। এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস দেখায় বলে দিই যে এই যে নিউট্রাল লিপিড হচ্ছে আমাদের দুইটা উদাহরণ, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি। তেল ও চর্বি, তেল চর্বির মধ্যে আমরা পার্থক্য খুঁজে কিভাবে পাই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে তরল আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে কঠিন। তার উপর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তরল তাকে বলি হচ্ছে আমরা তেল, আর 20 ডিগ্রি সেলসিয়াসে যে কঠিন তাকে কি বলি আমরা, চর্বি বলি আমরা। এখন আসো যে আমরা তাহলে এতটুকু পর্যন্ত পারছি। তারপর নেক্সট কোশ্চেন, কোনটি উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড হচ্ছে আমাদের কি, উদ্ভূত লিপিডটা একটা যৌগিক লিপিড। এখানে প্রশ্নের মধ্যে হয়তো ভুল আছে, রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর, আমাদের হচ্ছে পুরুষ অপেক্ষা স্ত্রী রোগের রক্তে এলডিএল বেশি থাকে, উচ্চ রক্তের কোলেস্টেরলের কারণে করোনারি থ্রম্বোসিস রোগ হয়। প্রশ্নটা ভুল, বাট এখানে অপশনগুলো আমরা একটু দেখি যে রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর না, রক্তে এলডিএল কম থাকা ভালো, ক্ষতিকর না ভালো। পুরুষ অপেক্ষা স্ত্রী রোগে এলডিএল বেশি থাকে না, কম থাকে। স্ত্রীদের কি থাকে, এলডিএল কম থাকে, স্ত্রীদের এলডিএল কম থাকে, এসডিএল বেশি থাকে, এসডিএল বেশি থাকে, এসডিএল কি থাকে, বেশি থাকে। রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ, হ্যাঁ এই কথাটা সত্যি কথা। আর এটি এক ধরনের যৌগিক লিপিড, কি বুঝাইতে চাইছে আই ডোন্ট নো। এখন দেখো এলডিএল কোন জাতীয় রাসায়নিক উপাদান, ও এই দুইটা প্রশ্ন উলটপালট হয়েছে। এলডিএল কোন জাতীয় রাসায়নিক উপাদান, বা ঠিকই থাকতেও পারে, এলডিএল আমাদের কোন ধরনের রাসায়নিক উপাদান, এলডিএল হচ্ছে একটা আমাদের চর্বি। যদি ওই হিসাবে তুমি চিন্তা করো, এলডিএল একটা চর্বি, কারণ এলডিএল এর ফুল ফর্ম হচ্ছে কি আমাদের, এলডিএল এর ফুল ফর্ম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর ফুল ফর্ম কি, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর ফুল ফর্ম কি, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর ফুল ফর্ম কি, লো ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে এলডিএল এর ফুল ফর্ম। তো এই যে আমাদের ভেতরে কি আছে, ভেতরে আছে কোলেস্টেরল, ভেতরে আছে কি, ভেতরে আছে কোলেস্টেরল, ভেতরে কি আছে, ভেতরে আছে কোলেস্টেরল, আর চারপাশে কি আছে, চারপাশে আছে প্রোটিন। ভেতরে আছে কোলেস্টেরল, চারপাশে কি, প্রোটিন, 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 চারপাশে কি আছে, প্রোটিন আছে। ভেতরে কোলেস্টেরল, চারপাশে কি, প্রোটিন, ভেতরে কোলেস্টেরল, চারপাশে কি, প্রোটিন। তো তখন তাকে বলবো আমরা এইচডিএল এলডিএল। তো ডিপেন্ড করে কিসের উপর, এলডিএল বলবো না এইচডিএল বলবো। এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, প্রোটিনটা বেশি চর্বিটা কম। আমাদের হচ্ছে এলডিএল বললে সেখানে আমাদের হচ্ছে এই প্রোটিনটা কমে যাবে, চর্বিটা বেড়ে যাবে। এলডিএল যদি বলে আমাদের হচ্ছে প্রোটিনটা, তাহলে আমরা আরো চিকন করে দিই, যে একদম অল্প পরিমাণে প্রোটিন, বেশিরভাগ জায়গা জুড়ে কি আছে, কোলেস্টেরল আছে, এই একদম অল্প করে হচ্ছে আমাদের প্রোটিন, অল্প একটু জায়গায় চর্বি আছে, সেটাকে বলি লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল। সেটা একটা চর্বি বা একটা কোলেস্টেরল বলতে পারো। এখন মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, আমি যদি ভুল না করি 0.15 থেকে 1.20 মানুষের রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা। একটা কথা তোমার বলি যে কোলেস্টেরলটা হচ্ছে কি আমাদের ভালো নাকি খারাপ? কোলেস্টেরলটা হচ্ছে যে আমাদের কোলেস্টেরলের ভালো কিছু দিক আছে, কোলেস্টেরল হচ্ছে খারাপ কিছু দিক আছে। তো খারাপ হচ্ছে কি আমাদের, বেশি হলে করোনারি থ্রম্বোসিস, বেশি হলে রক্তনালী ব্লক করে দেয়, বেশি হলে রক্তনালী ব্লক করে, বেশি হলে আমাদের যে রক্তনালী আছে সেই রক্তনালী ব্লক করে, বেশি হলে রক্তনালী ব্লক করে কি কি করতে পারে, বেশি হলে রক্তনালী ব্লক করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করতে পারে। বেশি হলে রক্তনালী ব্লক করে কি করবে, হার্ট অ্যাটাক, আরেকটা কি করবে, স্ট্রোক। বেশি হলে রক্তনালী ব্লক করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক করে, বেশি হলে রক্তনালী ব্লক বন্ধ করে কি করে, হার্ট অ্যাটাক আর স্ট্রোক করে।
বেশি হলে রক্তনালী বন্ধ হয়ে কি করে? হার্ট অ্যাটাক আর স্ট্রোক করে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ভালো কি কি দিক আছে? ভালো ভালো দিক আছে 3টা। ভালো দিক কয়টা আছে? ভালো দিক আছে 3টা। এটা হচ্ছে ভিটামিন ডি তৈরির পূর্ব সূচক। ভিটামিন ডি তৈরির পূর্ব সূচক। ভিটামিন ডি তৈরির পূর্ব সূচক, যেটা ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পিত্তরস তৈরিতে ভূমিকা রাখে। পিত্তরস তৈরিতে ভূমিকা রাখে। পিত্তরস তৈরিতে ভূমিকা রাখে। পিত্তরস তৈরিতে কি করে? আমাদের ভূমিকা রাখে। লাস্ট যে কথাটা আছে সেটা কি? আমাদের ওই কোলেস্টেরলটা আমাদের হচ্ছে আরেকটা পয়েন্ট আছে বলে গেছি। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা রাখে। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা রাখে। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা রাখে। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা। স্টেরয়েড হরমোন তৈরিতে কি করে? আমাদের ভূমিকা রাখে। স্টেরয়েড হরমোন তৈরিতে ভূমিকা রাখে। ওকে, ক্লিয়ার এতটুকু? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসো যে আমরা আরেকটা জিনিস তোমাকে বলি যে আমাদের হচ্ছে লিপিড প্রোফাইলে 4টা জিনিস হচ্ছে আমরা দেখি। লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে আমরা 4টা জিনিস দেখি। 1 নম্বর হচ্ছে টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল 1 নম্বরে দেখবো কি? টোটাল কোলেস্টেরল। তারপর আসে কি? আমাদের ট্রাইগ্লিসারাইড। তারপর কি আসে? আমাদের এইচডি। তারপর আসে আমাদের এলডিএল আর আসে এইচডিএল। টোটাল কোলেস্টেরলটা আমাদের লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল থাকলে ভালো। ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের লেস দেন 150 মিলিগ্রাম পার ডিএল হলে ভালো। এলডিএলটা আমাদের হচ্ছে লেস দেন 100 মিলিগ্রাম পার ডিএল হলে ভালো। এইচডিএলটা হচ্ছে আমাদের মোর দেন 100 কত জানি। এইচডিএল এর ভ্যালুয়েশনটা মনে পড়তেছে না। কতর বেশি হলে ভালো দেখেই বলি, ভুল বলাচ্ছে দেখে বলা ভালো। এইচডিএল কতর বেশি হলে ভালো ভুলে গেছি। আচ্ছা, এইচডিএল 40 এর বেশি হলে ভালো। এইচডিএল কতর বেশি? 40 এর বেশি হলে ভালো। এইচডিএলটা তো আমাদের মোর দেন 40 মিলিগ্রাম। এই এলডিএল কে বলি আমরা খারাপ কোলেস্টেরল। এলডিএল কি বলি আমরা? খারাপ কোলেস্টেরল। এলডিএল কে আমরা কি বলি? খারাপ কোলেস্টেরল। আর এইচডিএল কি বলি আমরা? ভালো কোলেস্টেরল। এইচডিএল কি বলি আমরা? ভালো কোলেস্টেরল। সামনের দিকে যদি যাই, আমাদের 27 নম্বর প্রশ্ন, তুলসী পুদিনা পাতা পাইন এগুলা সব কি আমাদের? তুলসী পুদিনা পাতা পাইন এরা সব হচ্ছে আমাদের সুগন্ধি। তুলসী পুদিনা পাতা পাইন এরা সবাই হচ্ছে কি আমাদের সুগন্ধি। এরা কি আমাদের সুগন্ধি। এখানে আমাদের কি থাকবে? এখানে থাকবে হচ্ছে তুলসী পুদিনা পাতা পাইন, এই জায়গায় এটা আমাদের কি? টারপিনস। তুলসী পুদিনা পাতা পাইন এই জায়গায় কি আছে? আমাদের টারপিনস আছে আমাদের এই জায়গায়। এবার দেখো যে আমাদের ক্যারোটিনয়েডস জিনিসটা কি? আমরা অলরেডি বলে আসছি ক্যারোটিনয়েড একটা উদ্ভূত লিপিড। ক্যারোটিনয়েডটা কি? আমাদের একটা উদ্ভূত লিপিড। মনে রাখবা এই ক্যারোটিনয়েডসটা হচ্ছে ভিটামিন এর উদ্ভিদের রূপ। ভিটামিন এর উদ্ভিদ রূপ। ভিটামিন এর উদ্ভিদ রূপ। ভিটামিন এর উদ্ভিদ রূপ। এবং হচ্ছে যে আমরা এরা ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজম মানে হচ্ছে আলো যেখানে উদ্ভিদের বৃদ্ধি সেখানে যে হয়, এর জন্য দায়ী হচ্ছে ও। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নেক্সট যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই এकोनो ক্যারোটিনয়েডস। ক্যারোটিনটা বেসিক্যালি বিটা ক্যারোটিন রূপে থাকে। এখান থেকে 2 অণু ভিটামিন এ তৈরি হয়। 2 অণু ভিটামিন এ। এই 2 অণু ভিটামিন এ থেকে হচ্ছে আমাদের এই তৈরি হয় হচ্ছে রডোপসিন নামক প্রোটিন। রডোপসিন প্রোটিন। এই রডোপসিন প্রোটিনটা হচ্ছে আমাদের রড কোষের প্রোটিন। রডোপসিন প্রোটিনটা আমাদের কি? রডোপসিন প্রোটিনটা হচ্ছে আমাদের রড কোষের প্রোটিন। রডোপসিন প্রোটিনটা কি? আমাদের রড কোষের প্রোটিন। রডোপসিন প্রোটিনটা কি প্রোটিন? আমাদের রড কোষের প্রোটিন। এবং রড কোষ আমাদের কখন দেখতে সাহায্য করে? রাতে দেখতে সাহায্য করে। তো ভিটামিন এর অভাব হইলে বা আমাদের ক্যারোটিন জাতীয় খাবার যদি আমরা কম খাই, তখন আমাদের কিন্তু ভিটামিন এর অভাব হবে। ভিটামিন এর অভাবে রাতকানা হয়। এই ক্যারোটিন কোথায় কোথায় পাওয়া যায়? ক্যারোটিন পাওয়া যায় হচ্ছে ডিমে পাওয়া যায়, কমলাতে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়। টমেটোতে পাওয়া যায়। টমেটো। সো ক্যারোটিনের বর্ণ কি আমাদের? ক্যারোটিন। ক্যারোটিনের বর্ণ কি আমাদের? ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা। ক্যারোটিন।
এই ক্যারোটিনের বর্ণ কি? ক্যারোটিনের বর্ণ হচ্ছে আমাদের কমলা কালার। ক্যারোটিনের বর্ণ কি? ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা কালার। ক্যারোটিনের বর্ণ কি? ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা কালার। ক্লিয়ার এতটুকু? আসো, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে তাকে কি বলা হয়? আচ্ছা, এটা একটা মজার জিনিস যে আমাদের হচ্ছে আমরা এই পেজটা অ্যাড করি তোমাদের হচ্ছে আমাদের এই এনজাইম হলো একটা প্রোটিন। এনজাইম জিনিসটা কি? এনজাইম হচ্ছে আমাদের এনজাইম হচ্ছে আমাদের প্রোটিন দ্বারা গঠিত। যে এনজাইম শুধুমাত্র যদি প্রোটিন দিয়ে তৈরি, এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হলে, এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে যদি তৈরি হয়, এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হলে তাকে বলবো হচ্ছে সরল এনজাইম। এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হলে তাকে কি বলবো? সরল এনজাইম বলবো। এনজাইম শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি, এনজাইম শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি, তখন তাকে কি বলবো? আমরা সরল এনজাইম বলবো। এনজাইমে আমাদের হচ্ছে যদি প্রোটিন প্লাস নন প্রোটিন, প্রোটিন প্লাস নন প্রোটিন, এটাকে বলবো আমরা যৌগিক এনজাইম। একে কি বলবো? যৌগিক বা যুগ্ম এনজাইম। যুগ্ম এনজাইম। এখানে প্রোটিনটাকে কি বলি আমরা? এখানে প্রোটিনটাকে বলি হচ্ছে আমরা অ্যাপো এনজাইম। প্রোটিনটাকে কি বলি আমরা? অ্যাপো এনজাইম। আর নন প্রোটিন যে অংশটা আছে, এই নন প্রোটিন অংশকে কি বলি আমরা? এই নন প্রোটিন অংশকে আমরা বলি হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। এই নন প্রোটিন অংশটাকে কি বলি? প্রস্থেটিক গ্রুপ। নন প্রোটিন অংশটাকে কি বলি? প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপে যদি আমাদের ধাতব পদার্থ যুক্ত হয়, প্রস্থেটিক গ্রুপে কি যুক্ত আছে? ধাতব পদার্থ, তখন তাকে বলি কোফ্যাক্টর। আর এই প্রস্থেটিক গ্রুপে যদি হচ্ছে যে আমাদের জৈব যৌগ যুক্ত হয়, জৈব যৌগ যুক্ত হয়, তখন তাকে বলি হচ্ছে কোএনজাইম। এনজাইম। ক্লিয়ার এতটুকু? আশা করি ক্লিয়ার। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন, যুগ্ম প্রোটিন ও অপ্রোটিন অংশ যদি ধাতব পদার্থ হয় তাহলে কি হবে? জিনিসটা হবে কোফ্যাক্টর। জিনিসটা কি হবে? জিনিসটা হবে কোফ্যাক্টর বলবো আমরা তাদেরকে। এবার আসা যাক, যুগ্ম প্রোটিনে অপ্রোটিন অংশ জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কি বলবো? কোএনজাইম বলবো। কোএনজাইম গুলার নামটা হচ্ছে আমাদের একটু জেনে রাখা ভালো। কোএনজাইমের নামটা যদি আমরা জেনে রাখি আমাদের জন্য এটা ভালো হবে। কোএনজাইমের নামগুলো আমরা শুধু জেনে রাখি। কোএনজাইমের নামগুলো আমরা শুধু জেনে রাখি। কি কি কোএনজাইম আছে? এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, কই গেল? আছে, এই যে কোএনজাইমগুলোর নাম। কোএনজাইমগুলোর নাম মুখস্থ করে একদম সহজ। তোমাকে হচ্ছে প্রথমে মনে করতে হবে, আমার সাথে বলতে হবে চিল্লায় চিল্লায়, এফ ফর ফ্লাভিন, এফ ফর ফ্লাভিন, এফ ফর ফ্লাভিন, এফ ফর ফ্লাভিন, এ ফর অ্যাডিনিন, এ ফর অ্যাডিনিন, এ ফর অ্যাডিনিন। তাহলে খেয়াল করো, এফ ফর ফ্লাভিন, এফ ফর ফ্লাভিন, এ ফর অ্যাডিনিন, এফ ফর ফ্লাভিন, এ ফর অ্যাডিনিন। তারপর হচ্ছে এমএন ফর মনোনিউক্লিওটাইড, এন ফর নিকোটিনামাইড, ডি ফর ডাইনিউক্লিওটাইড, পি ফর ফসফেট, এইচ প্লাস মানে কি? রিডিউসড, এফ ফর ফ্লাভিন, এ ফর অ্যাডিনিন, এমএন ফর মনোনিউক্লিওটাইড, এন ফর নিকোটিনামাইড, ডি ফর ডাইনিউক্লিওটাইড, পি ফর ফসফেট, এইচ প্লাস মানে রিডিউসড, FAD মানে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FAD মানে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FADH2, কোনো কিছুর আগে যদি H2 থাকে, H2 মানে রিডিউসড বা কমানো হয়েছে। H2 মানে কি? রিডিউসড বা কমানো হয়েছে। যে সরি, রিডিউসড মানে বিজারিত, সরি। তো H+H+ মানে সে রিডিউসড বা বিজারিত, রিডিউস বা বিজারিত। FAD মানে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FADH2 মানে কি? আমাদের H2 মানে হচ্ছে রিডিউসড, H2 মানে কি? রিডিউসড, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তার আগে রিডিউস শব্দটা চলে আসবে। বিজারিত মানে জারণ, মানে কি? জারণ মানে ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন, হাইড্রোজেনের ছাড়ন মানে হচ্ছে জারণ। হাইড্রোজেন H+ চলে যাবে, আর কোথাও H+ যুক্ত করা মানে কি? বিজারণ। FMN ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, FMN মানে কি? ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। NAD নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হচ্ছে আমাদের হচ্ছে NAD।
আর NADH2 ওই যে H2 আসলে রিডিউস চলে আসবে, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, রিডিউস নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড। NADP নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর H2 যুক্ত করলে রিডিউস নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এই জিনিসটা NAD যেটা, এটা শ্বসনে পাবো আমরা, শ্বসন। আর NADP এটা কোথায় পাবো? সালোক সংশ্লেষণে পাবো, 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 সালোক সংশ্লেষণে পাবো। আচ্ছা, FMN কথাটা মনে রাখবে, এটা একটা ভিটামিন B2। FMN জিনিসটাকে আমাদের ভিটামিন B2, FMN মানে কি? ভিটামিন B2। কো এ মানে কোএনজাইম এ। এখন আছো কাজের দিক থেকে নিচের কোন জোড়ায় সদস্যরা সাদৃশ্যপূর্ণ? এই যে ATP আর ADP, কারণ ATPর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ATPর ফুল ফর্ম ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর ADP মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। AMP যদি জিজ্ঞাসা করি, অ্যাডিনোসিন মনোফসফেট। কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ প্রদান করে? তালাচাবি মতবাদটা কি? এনজাইমের কার্যকারিতার মতবাদকে বলা হয় তালাচাবি মতবাদ। এই তালাচাবি মতবাদ দেয় বিজ্ঞানী ইমেল ফিশার, বিজ্ঞানী ইমেল ফিশার। এই তালাচাবি মতবাদে কি থাকবে একটু দেখে নাও, এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যে এনজাইমের কাজের কৌশল, তালাচাবি মতবাদ বিজ্ঞানী ইমেল ফিশার আবিষ্কার করে। তিনি বলছে প্রতিটা এনজাইমের মধ্যে, এটা একটা এনজাইম, এটা হচ্ছে এনজাইমের সাথে বিক্রিয়া করে যায়, তাদেরকে সাবস্ট্রেট বলি। প্রতিটা এনজাইমে কিছু ফোল্ডেড বা ভাঁজযুক্ত জায়গা থাকে, তাদেরকে বলে অ্যাক্টিভ সাইট। প্রতিটা এনজাইমে কিছু ফোল্ডেড বা ভাঁজযুক্ত জায়গা থাকে, তাদেরকে কি বলি? অ্যাক্টিভ সাইট। এই যে এনজাইম আছে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে আমাদের সেই আকৃতি অনুযায়ী সাবস্ট্রেট যুক্ত হয়, যুক্ত এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। সে এনজাইম সাবস্ট্রেট যৌগ থেকে ভেঙে নতুন দুইটা পদার্থ তৈরি হয়। সে এনজাইম সাবস্ট্রেট যৌগ ভেঙে নতুন দুইটা পদার্থ তৈরি হয়। এই যে আমাদের নতুন পদার্থ তৈরি হয়, এটা তালাচাবি মতবাদ, কারণ এই অ্যাক্টিভ সাইটের অনুযায়ী সে জায়গায় সাবস্ট্রেট ঢুকতেছে। এনজাইম এবং অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। কখনো কখনো অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট ঢুকতে পারে না, সাবস্ট্রেটগুলোর আকার আকৃতি পরিবর্তিত থাকে, তখন এই সাবস্ট্রেটটা জোর করে অ্যাক্টিভ সাইটে ঢোকে, এনজাইমের সাথে যুক্ত হয়, এই জন্য অ্যাক্টিভ সাইটের আকৃতি চেঞ্জ হয়। জোর করে ঘটনাটা ঘটে বলে এটাকে বলি ইনডিউসড। এটাকে কি বলি আমরা? ইনডিউসড। অনেক সময় অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট ঠিকমতো জোড়া লাগে না, তখন এনজাইমের আকৃতি পরিবর্তন হয়, সাবস্ট্রেটকে যুক্ত করে কেবল ইনডিউস ফিট। অনেক সময় অ্যাক্টিভ সাইটে কিছু পদার্থ যুক্ত থাকে যেখানে এনজাইম ঠিকমতো কাজ করে না, যে এনজাইমকে কাজ করতে দেয় না। অনেক সময় অ্যাক্টিভ সাইটে কিছু পদার্থ যুক্ত থাকে যারা এনজাইমকে কাজ করতে দেয় না, তাদের ইনহিবিটর বলি। তাদেরকে কি বলি? ইনহিবিটর। ইনহিবিটর এনজাইমকে ঠিকমতো কাজ করতে দেয় না। কিছু এনজাইমে একাধিক সাব ইউনিট থাকে, যার কারণে তারা সহজে আকৃতি চেঞ্জ করতে পারে, এটাকে বলি অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, এই এমসিকিউ যে ইনডিউস ফিট কি? জোর করে অ্যাক্টিভ সাইটে আমি প্রবেশ করবো, এটাকে বলবো ইনডিউস ফিট। ইনহিবিটর মানে ঠিকমতো কাজ করতে দিব না। কিছু এনজাইমে একাধিক সাব ইউনিট থাকে, ফলে তারা সহজে আকৃতি চেঞ্জ করতে পারে, এটাকে কি বলি আমরা? অ্যালোস্টেরিক এনজাইম। এখন দেখো আমাদের হচ্ছে এখানে এনজাইমের শ্রেণী বিভাগের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আইইউবি অনুসারে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট, আইইউবির ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট। তাদের মতে এনজাইম 6 প্রকার। অথলিল দিয়ে মনে রাখবো, কি দিয়ে? অথলিল। ও দিয়ে অক্সিডোরিডাকটেস, টি দিয়ে ট্রান্সফারেজ, এইচ দিয়ে হাইড্রোলেজ, এল দিয়ে লাইএজ, আই দিয়ে আইসোমারেজ, আর আরেক এল দিয়ে লাইগেজ। খেয়াল করো যে অক্সিডোরিডাকটেস এখানে জারণ বিজারণ হবে। বায়োলজির ভাষায় জারণ মানে ইলেকট্রনের ছাড়নের পাশাপাশি হাইড্রোজেনের ছাড়ন আর অক্সিজেনের সংযোগ। তাইলে হচ্ছে আমাদের অক্সিডেজ ডিহাইড্রোজিনেজ, এই হচ্ছে এনজাইমের নাম। অক্সিডেজ মানে অক্সিডেশন করা, অক্সিজেন যোগ করা। ডিহাইড্রোজিনেজ মানে হাইড্রোজেন বের করে নেওয়া, হাইড্রোজেন বের করলে বিজারণ হবে। টি দিয়ে ট্রান্সফারেজ, যেখানে এক গ্রুপটা আরেক গ্রুপকে অপসারিত করবে। যেমন কাইনেজ এনজাইম আছে, এরা কোথাও ফসফেট গ্রুপ যুক্ত বা ফসফেট গ্রুপ মুক্তের সাথে রিলেটেড। তাহলে কাইনেজ এনজাইম কি? কোথাও থেকে ফসফেট গ্রুপ, কোথাও ফসফেট গ্রুপ যুক্ত বা কোথাও থেকে ফসফেট গ্রুপ মুক্তের সাথে জড়িত। হাইড্রোলেজ, হাইড্রোলেজ পানির সাহায্যে কোনো যৌগকে হাইড্রোলাইসিস করে, পানির সাহায্যে কোনো যৌগকে ভাঙে, তাকে কি বলি? হাইড্রোলেজ। এই যেমন সুক্রেজ একটা উদাহরণ। লাইএজ, হাইড্রোলাইসিস বা জারণ বিজারণ ছাড়া অন্যভাবে সাবস্ট্রেট মূলককে স্থানান্তর করে। হাইড্রোলাইসিস হবে না, জারণ বিজারণ হবে না, অন্যভাবে তারা সাবস্ট্রেট মূলককে স্থানান্তর করবে। যেমন অ্যালডোলেজ, ফিউমারেজ, লাইএজ, এর নাম মনে রাখবে। আইসোমারেজ যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হবে, আইসোমারেজ এনজাইম। গ্লিসালডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে, আইসোমারেজ এনজাইম। লাইএজ হচ্ছে এটিপির সাথে
এটিপির সাহায্যে দুই বা ততোধিক যৌগ যদি আমরা একসাথে যুক্ত করি তখন তাকে বলে লাইগেজ, যেমন সিনথেসিস একটা লাইগেজ এনজাইম। তো এখানে আমাদের হচ্ছে যে এই স্টেপগুলো আছে এনজাইমের কার্যকারিতা, প্রভাবক, খুব মজার মজার জটিল জটিল জিনিস কিন্তু আমাদের আছে। আসলে সামনের দিকে যাই। নিচের কোনটি বিজারিত? বিজারিত মানে তার সাথে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে, তখন তাকে কি বলবো আমরা? বিজারিত বা রিডিউসড বলবো। নিচে কোন লিপিড পরিপাককারী এনজাইম? লিপিড পরিপাককারী এনজাইমের নাম হবে লাইপেজ। প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম অ্যামাইলেজ। শর্করা পরিপাককারী এনজাইমের নাম অ্যামাইলেজ। প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম প্রোটিয়েজ, যার আন্ডারে পড়ে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপসিন, পেপেইন এরা পড়ে। কোন এনজাইমের কোনটা এনজাইমের কার্যকারিতা বাড়ায় দেয়? কমায় দেয় কারা কারা সেটা জেনে রাখো। কমায় দেয় কে কে? কমায় দেয় হচ্ছে আমাদের সিচকাচোর। কমায় দেয় কারা কারা? কমায় দেয় হচ্ছে আমাদের সিচকাচোর। কমায় দেয় কারা কারা? কমায় দেয় হচ্ছে সিচকাচোর, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে আমাদের জিঙ্ক, আর একটা হচ্ছে আমাদের কপার। সিলভার, জিঙ্ক আর কপার এরা কমায়। তাহলে দেখো তো বাড়ায় কে? বাড়ায় হচ্ছে ম্যাঙ্গানিজ। বাড়ায় কে? বাড়ায় হচ্ছে ম্যাঙ্গানিজ। ফার্মেন্টেশন ঘটে কি? ফার্মেন্টেশন ঘটানো মানে হচ্ছে কোষের বাইরে অবাধ শোষণ। ফার্মেন্টেশন মানে কি? ফার্মেন্টেশন মানে হচ্ছে কোষের বাইরে অবাধ শোষণ। কোষের বাইরে অবাধ শোষণ জাইমেজ এনজাইমের প্রভাবে। কোষের বাইরে অবাধ শোষণ কোন এনজাইমের প্রভাবে? জাইমেজ এনজাইমের প্রভাবে। কোষের বাইরে অবাধ শোষণ কিসের প্রভাবে? জাইমেজ এনজাইমের প্রভাবে। জাইমেজ এনজাইমের প্রভাবে কোষের বাইরে কি হবে আমাদের? অবাধ শোষণ। জাইমেজ এনজাইমের প্রভাবে কোষের বাইরে অবাধ শোষণ হবে। এবার দেখো, মানুষের চোখের ছানি অপসারণের ক্ষেত্রে আমরা ট্রিপসিন এনজাইম ব্যবহার করি। 0.25 সেন্টিমিটার ছিদ্র করে ডক্টর জোসেফ স্পিনা। ডক্টর জোসেফ স্পিনা এটা আবিষ্কার করে। কি আবিষ্কার করে? ডক্টর জোসেফ স্পিনা আবিষ্কার করে যে আমাদের হচ্ছে ট্রিপসিন এই ঘটনাটা ঘটায়। এখন দেখো, বিজারক শর্করার উদাহরণ কি? বিজারক শর্করা গ্লুকোজ কি বিজারক শর্করা? না। সুক্রোজ আর হচ্ছে আমাদের ফ্রুক্টোজও বিজারক শর্করা না। এই ফ্রুক্টোজও বিজারক শর্করা না, গ্লুকোজও বিজারক শর্করা না, ফ্রুক্টোজও বিজারক শর্করা না। তো বিজারক শর্করা না বলে প্রশ্নটা যদি বলতো অবিজারক শর্করার উদাহরণ, বিজারক শর্করা গ্লুকোজ আর ফ্রুক্টোজ বিজারক শর্করা, সুক্রোজ বিজারক শর্করা না। সুক্রোজ কি? নন রিডিউসিং সুগার। সুক্রোজ, ট্রিহালোজ, তারপর হচ্ছে অল মনো এন্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার বা বিজারক শর্করা এক্সেপ্ট সুক্রোজ আর ট্রিহালোজ। তাহলে উত্তর ঠিক আছে 1 আর 3। উত্তর কি ঠিক আছে আমাদের? কি 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে উত্তর। এবার আসলে যাক হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয় কি? গ্লাইকোসাইডিক বন্ধনে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সব তৈরি হতে পারে, এটা আগেই দেখে আসছি আমাদের। এরপরে হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য কি? লিপিড পানিতে দ্রবণীয় হবে? জিন্দিগিতে লিপিড পানিতে দ্রবণীয় হবে না। চৌধুরী সাহেব ছোটবেলায় বলে গেছিল যে তুই গরিব হয়ে আমার মেয়ের দিকে কিভাবে তাকালি, জানিস না কখনো তেল আর জল একসাথে মেশে না। সো এরকম হচ্ছে তেল আর জল একসাথে কি মেশে না, লিপিড কখনোই পানিতে দ্রবণীয় হবে না। আদ্র বিশ্লেষণে লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাবো এবং লিপিড পানি অপেক্ষা হালকা, তাই পানিতে ভাসে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 2 এবং 3। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 2, 3। কোএনজাইম কি? কোএনজাইম আমাদের কোনো প্রোটিন নয়, অবশ্যই প্রোটিন, কারণ প্রোটিনের সাথে অন্য কোনো কিছু যুক্ত হয়ে কোএনজাইম তৈরি হয়েছে। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, ডায়ালাইসিস করা যায়। কোএনজাইমকে আমরা স্বতন্ত্রভাবে অ্যাজ ইউজুয়াল কোএনজাইম কাজ করে না, কারণ কোএনজাইম এনজাইমের সাহায্যে কাজ করে। আমরা এনজাইম কোএনজাইমের পার্থক্যটা তোমাকে দেখাই দিই, তাহলে তোমার জন্য বিষয়টা ক্লিয়ার হবে। এই যে দেখো এনজাইম কোএনজাইমের পার্থক্য, এখানে খেয়াল করো যে আমাদের এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করে, কোএনজাইম কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইমের কার্যকারিতা নষ্ট হয় বা তাপে নষ্ট হয়। কোএনজাইম কিন্তু হচ্ছে যে আমাদের এরকম কিছুতে নষ্ট হয় না। কোএনজাইম কি? একটা প্রোটিন অণুর একটা অপ্রোটিন অংশ। কোএনজাইম কি? প্রোটিন অণুর একটা অপ্রোটিন অংশ। প্রোটিন প্লাস নন প্রোটিন মিলে আমাদের যুগ্ম এনজাইম। সেই যুগ্ম এনজাইমের নন প্রোটিন অংশটা হচ্ছে কি? কোএনজাইম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোএনজাইম কি? প্রোটিন নয়, কথা সত্যি। কোএনজাইম স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, কথা মিথ্যা। তাহলে ডায়ালাইসিস করা যায় কি যায় না আমি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি এটা সত্যি, এটা মিথ্যা। তাহলে বাকি থাকে কি? এটা। তাহলে 1 আর 2 হচ্ছে উত্তর। পরীক্ষার হলে আমাদের কি একটু মাথা খাটাইতে হবে, এরকম এক্সক্লুডিং মেথডে আমাকে কিন্তু অ্যান্সার বের করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
নেক্সট কাজ হচ্ছে যে আমাদের ক চিত্রের উপাদানটির নাম কি। ক চিত্রে যে উপাদানটা পাওয়া যায় এটা আমরা দেখতে পাচ্ছি 6 কার্বন বিশিষ্ট এবং হচ্ছে নিচে OH আছে এবং এটার যে রিং স্ট্রাকচারটা এটা গ্লুকোজের মতো স্ট্রাকচার, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এটা কি আলফা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। নিচে OH হইলে আলফা ডি গ্লুকোজ এটা। আর খ হচ্ছে আমাদের কি, খ আমাদের ফ্রুক্টোজ। খ কি আমাদের ফ্রুক্টোজ, খ কি আমাদের ফ্রুক্টোজ, খ হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। এখন তাহলে আমাদের ক চিত্রের উপাদানের নাম কি, ক চিত্রের উপাদানের নাম হচ্ছে যেখানে আলফা বিটা চলে গেছে, আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ। তাহলে এটা উত্তর কি হবে, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এখানে আমরা সুন্দর করে ছবি এঁকে এঁকে বাচ্চাদেরকে কিন্তু পড়াইছিলাম, বহুত সময় লাগে একাডেমিক ব্যাচে আমার এই চ্যাপ্টারটা পড়াইতে, কারণ এই চ্যাপ্টারটা মোস্ট আরিয়াস এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটাই, যে ডি গ্লুকোজ এল গ্লুকোজ, সেখান থেকে রিং স্ট্রাকচার থেকে ক্লোজ স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচারে যাওয়া। নিচে OH মানে আলফা, উপরে OH মানে বিটা, আর বিটা উপরে OH মানে কি বিটা। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কাহিনী একটু ভিন্ন, ফ্রুক্টোজের ক্ষেত্রে CH2OH নিচে থাকা মানে বিটা, আর হচ্ছে যে আমাদের CH2OH উপরে থাকা মানে আলফা। হ্যাঁ, এখানে ভুল দেওয়া আছে, এখানে কিন্তু OH হবে। হ্যাঁ, এখানে কিন্তু OH হবে, ভুল দিচ্ছে ফ্রুক্টোজের সংকেত। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের এই দুইটা উপাদান গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে যুক্ত করলে কি হয়, সুক্রোজ হবে, তাই না? গ্লুকোজ ফ্রুক্টোজ একসাথে যুক্ত করলে সুক্রোজ, যেটা আমাদের কি চিনি। উপাদান গঠনের সময় যে বিশেষ বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, উদ্দীপকের উপাদান গঠনের সময় ছবি চলে আছে, এই গ্লুকোজ ফ্রুক্টোজ যুগ তৈরি করে আমরা যে উপাদান তৈরি করি সে সময় কি হয়, আমাদের এখনো পানি তৈরি হয়। ইয়েস, বন্ধনটা গ্লাইকোসাইডিক বন্ধনী, মনোস্যাকারাইড দ্য কিটোন এবং অ্যালডিহাইড বিনষ্ট হয়। এটা সত্যি কথা, সুক্রোজের কিন্তু মুক্ত অ্যালডিহাইড মুক্ত কিটোন থাকে না, এদের অ্যালডিহাইড কিটোনটা নষ্ট হয়ে যায়, এটা সুন্দর করে তোমাদের বইয়ে লেখা আছে, এই জায়গাটা বইয়ে লেখা আছে, আমি বই থেকে একটু তোমাকে দেখাই দিই, তাহলে তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। এই যে দেখো বইয়ে আমাদের কোথায়, এই যে আমাদের গ্লুকোজ তৈরি, দেখো আমাদের এখানে কি বলতে, যে এখানে আমাদের সুক্রোজ তৈরির যে প্রক্রিয়াটা, ওকে দেখো এখানে এখনো পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায়, এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজ সংযুক্ত, এখনো পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায়। গ্লুকোজ ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার না, কারণ হচ্ছে সুক্রোজ তৈরির সময় মুক্ত অ্যালডিহাইড মুক্ত কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, বিজারণ ক্ষমতা লুপ্ত হয়, আর এখানে কি থাকে, গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে। তাহলে এই তিনটা পয়েন্টই হচ্ছে আমাদের সঠিক। উত্তর কি, উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট সামনের দিকে যদি যাই, যে সি এর এ উপাদানটি আমাদের কি, এটা 2018 সালে আসছিল। সি এর এ উপাদান, সি হচ্ছে আমাদের এখানে যদি দেখো তুমি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এখানে হচ্ছে 5 কার্বন, 5টা কার্বন আছে এবং এখানে আমাদের এই অক্সিজেন থাকার কথা ছিল, অক্সিজেন নাই। তাহলে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, তাহলে ও হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার। এই ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস দেওয়া আছে, এই ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস দিলে কি হয়, নিউক্লিওসাইড হবে। তাহলে এ হচ্ছে আমাদের একটা ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে আরএনএ এর গঠনগত একক, কিটোপেন্টোজ না, এটা একটা আমাদের অ্যালডোপেন্টোজ। বিজারণ ক্ষমতা সম্পন্ন, আমাদের এই কথাটাও কিন্তু সত্যি, বিজারণ ক্ষমতা সম্পন্ন ও আর পানি দ্বারা বিশ্লেষিত হয়, এটাও সত্যি, বাট এটা বেশি ইম্পর্টেন্ট যে আরএনএ গঠনগত উপাদান কেমনে হয়, আরএনএ গঠনগত উপাদান তো কোনোভাবে না, আরএনএ গঠনগত উপাদান রাইবোজ, ডিএনএ গঠনগত উপাদান ডিঅক্সিরাইবোজ। সো বিজারণ ক্ষমতা সম্পন্ন এই কথাটাই সঠিক, সঠিক। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের নাইট্রোজেন বেস কি হতে পারে। নাইট্রোজেন বেস যেহেতু এটা ডিঅক্সিরাইবোজ সুগার, অ্যাডেনিন হতে পারে, সাইটোসিন হতে পারে, থায়ামিন হতে পারে, গুয়ানিন হতে পারে, শুধুমাত্র ইউরাসিল হতে পারবে না, বাকি সবই হতে পারবে। কারণ ডিএনএ তে কি থাকে, ডিএনএ তে থাকবে কি আমাদের অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আর আরএনএ তে কি থাকবে, আরএনএ তে থাকবে হচ্ছে অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। ওকে, এখন তাহলে খেয়াল করে দেখো আমরা হচ্ছে এই জায়গায় কি কি পাচ্ছি। এই জায়গায় পাচ্ছি আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তাহলে 1, 2, 3 আমরা পাচ্ছি। এখন আসো যে জৈব রাসায়নিক পদার্থটার নাম কি, যেখানে একটা
জৈব রাসায়নিক পদার্থ দেওয়া আছে একটা, দুইটা, তিনটা জিনিস নিয়ে গঠিত আছে এবং এখানে একটা এন হওয়া উচিত ছিল। ওকে, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা আলফা ডি গ্লুকোজ না, এটা বিটা ডি গ্লুকোজ, তাই না? কারণ ওএইচ কোথায় আছে? ওএইচ আছে উপরে, ওএইচ উপরে, তাহলে এটা বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের পলিমার দিয়ে কি তৈরি হবে? সেলুলোজ। আলফা ডি গ্লুকোজের পলিমার দিয়ে কি তৈরি হবে? স্টার্চ। বিটা ডি গ্লুকোজের পলিমার দিয়ে কি হবে? সেলুলোজ। আলফা ডি গ্লুকোজের পলিমার দিয়ে কি তৈরি হবে? স্টার্চ। আলফা ডি গ্লুকোজের পলিমার দিয়ে আরেকটা জিনিস কি তৈরি হয়? গ্লাইকোজেন। আচ্ছা, এই রাসায়নিক যৌগটার মধ্যে এইটা হচ্ছে খেলা, দেখো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 1 2 3 4, সেই বন্ধনটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ। আলফা 1,4 লিঙ্কেজ কেবলমাত্র উদ্ভিদ দেহেই পাওয়া যায়। হ্যাঁ, উদ্ভিদ ছাড়াও সেলুলোজ শৈবালে পাওয়া যায়, আরো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। উদ্ভিদ প্রাণী উভয় দেহে না। আমাদের হচ্ছে পানিতে দ্রবণীয় ন, পানিতে দ্রবণীয় না, আর এরা বিজারক থাকে না। উদ্দীপকের খাদ্য উপাদানটা বিশ্লেষণ করলে ক্রমান্বয়ে যেটা পাওয়া যায়, আমাদের উদ্দীপকের উদ্দীপকের খাদ্য উপাদানটা বিশ্লেষণ করলে ক্রমান্বয়ে যেসব পদার্থ পাওয়া যায়। উদ্দীপকের খাদ্য উপাদান এখানে যে ছবি দেওয়া আছে এটা তো বিটা ডি গ্লুকোজের দেওয়া আছে। বিটা ডি গ্লুকোজ থেকে তো আমরা সেলুলোজই পাবো, সেলুলোজই পাবো। কিন্তু এখানে আলফা 1,4 লিঙ্কেজের কথা কেন বললো? এটা তো বিটা 1,4 লিঙ্কেজ হওয়া উচিত। ও আচ্ছা, আমি একটা ভুল করছি। আচ্ছা, আমি ভুল করছি, আমি ভুলটা সংশোধন করে দিই তোমাদের, আমার সাথে সাথে তোমরা ভুল সংশোধন করো। তোমরা কোন জায়গার ওয়েট দেখবে? এটা কয় নাম্বার কার্বন? এটা 1 2 3 4 5 6। আবার এখানে দেখো আমাদের এটা 1 2 3 4 5 6, এটা তো ঠিকই আছে না? এই বিট উপরে ওয়েচ আছে, এখানেও তো উপরে ওয়েচ, এখানে 1 নাম্বার কার্বন অলওয়েজ উপরে ওয়েচ, বিটা ডি গ্লুকোজ, এটা ঠিক আছে। পরের ছবিটা একটু খেয়াল করি। পরের ছবিটাও তো সেমই, 1 নম্বর কার্বনে ওএইচ উপরে, তাইলেও তো এটা বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। তাহলে এখানে বিটা 1,4 লিঙ্কেজ হবে, এখানে কি হবে? বিটা 1,4 লিঙ্কেজ হবে, এটা তো নাই বাদ এটা। তাহলে এটা শুধুমাত্র এটাই উত্তর হবে, কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে না। উদ্ভিদ দেহে পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে না, এটাই থাকুক। পানিতে দ্রবণীয় না, পানিতে দ্রবণীয় না। উদ্দীপকের খাদ্য উপাদানটি বিশ্লেষণ করলে কি পাবো? এইটা নিয়ে একটু ভেজাল লাগছে যে আমাদের ওইটা তো সেলুলোজ না, তাইলে এখানে আমাদের অবশ্যই সুক্রোজের সংকেত দেওয়া থাকবে, আমাদের স্টার্চের সংকেত দেওয়া থাকবে। এই জায়গায় স্টার্চের সংকেত হবে, স্টার্চ সংকেত হবে। স্টার্চ সংকেতের মধ্যে খেয়াল করে, স্টার্চ ভেঙে প্রথমে আমাদের ডেক্সট্রিন, ডেক্সট্রিজ ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে আমাদের গ্লুকোজ, স্টার্চ ভেঙে আমাদের হচ্ছে এই যে এখানে একটা ফ্লো দেওয়া আছে, স্টার্চ ভেঙে কিভাবে হবে? এই যে দেখো স্টার্চ কোথায়, পলিস্যাকারাইড, এই যে স্টার্চ ভেঙে ডেক্সট্রিন, ডেক্সট্রিন ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে বিটা ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। তাহলে স্টার্চ ভেঙে ডেক্সট্রিন, ডেক্সট্রিন ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে আমাদের গ্লুকোজ। উদ্দীপক উল্লিখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম। কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। পদার্থটি স্বাধীন, পানিতে অদ্রবণীয়, আর কোনো পুষ্টিগুণ নাই। কোনো পুষ্টিগুণ যদি নাই বলে দেয় তাহলে এটা সেলুলোজ, কারণ সেলুলোজের কোনো পুষ্টিগুণ নেই। আর জাতীয় খাবার বা ফাইবার খেয়ে আমাদের কোনো লাভ হয় না। এটা আমাদের মূলত হচ্ছে মলটা নিষ্কাশনে সাহায্য করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আমাদের হচ্ছে উদ্দীপক উল্লিখিত পদার্থটি ব্যবহার করা হয় কাগজ শিল্প, আসবাবপত্র তৈরিতে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয় না, পশু পাখির খাদ্য হিসেবে এরা ব্যবহৃত হয়। এবার প্রশ্ন হচ্ছে রুটি কোন জাতীয় খাদ্য? রুটি তো অবশ্যই শর্করা, 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 শর্করা এবং শর্করা। মাছ ও মাংস জাতীয় খাবার, জাতীয় খাদ্য আমাদের হচ্ছে প্রোটিন, এর অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। আমাদের হচ্ছে অ্যাসিড প্রয়োগে তঞ্চিত হবে, ইয়াস, প্রোটিন অ্যাসিড প্রয়োগে তঞ্চিত হয়। কোষ ঝিল্লি গঠন করে, প্রোটিন কোষ ঝিল্লি গঠন করতে ভূমিকা রাখে, ঠিক আছে, বাট কোষ ঝিল্লি গঠন নিয়ে যে খুব মাতামাতি করে ফেলবে এদের ক্ষেত্রে, এরকম আমাদের কোনো কথা এই জায়গায় বলা নাই, এই জায়গায় বলা নাই। আমরা এখানে প্রোটিনের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ধরো প্রোটিনের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি তোমার একটু এখান থেকে দেখাই দিই, যে ধরো যেখানে প্রোটিন নিয়ে কথা বলছে কি, যে জীবদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য উপাদান, বিভিন্ন অঙ্গাণু, আচ্ছা কোষ ঝিল্লি গঠনের কথা বলা আছে, কোষ ঝিল্লি গঠনে কাজ করে। তারপর হচ্ছে যে আমাদের হরমোন, হিস্টোন, প্রোটিন, বিষাক্ত বিভিন্ন জিনিস হচ্ছে তৈরিতে সাহায্য করে এরা।
একই সাথে অ্যামিনো অ্যাসিড দেওয়া তৈরি, অ্যাসিড প্রয়োগে তঞ্জিত হয়, এখানে বলা থাকুক না থাকুক। প্রোটিনের কিন্তু ডিনেচারেশন হয়, প্রোটিনের কি হয় ডিনেচারেশন হয়, যে আমাদের অ্যাসিডে তাপে চাপে ডিনেচারেশন। কোষ ঝিল্লি গঠনে সাহায্য করে এটাও বলা যায়, বাট আমি এটা 2-3 দিতে বেশি প্রেফার। যে কোষ ঝিল্লি গঠন করে এটা প্রোটিনের থেকে ভালো যায় হচ্ছে যে আমাদের কিসের জন্য ফসফোলিপিড এদের সাথে ভালো যায়। আচ্ছা এখানে দেখো OH উপরে আছে, এইটা আমাদের তো অক্সিজেন হবে, এটা অক্সিজেন হবে আমাদের 1 2 3 4 5 6 CH2OH হবে। আচ্ছা এখন বলছে অণুটি দ্বারা গঠিত পলিস্যাকারাইডের সাথে আয়োডিন দ্রবণ যোগ করলে কোন বর্ণ দেখা যায়? স্টার্চের সাথে যদি আয়োডিন যোগ করো কি বর্ণ দেখা যাবে? স্টার্চের সাথে আয়োডিন যোগ করলে লাল বর্ণ নীল বর্ণ দেখা যাবে। সেলুলোজের সাথে আয়োডিন যুক্ত করলে কোনো বর্ণ দেখা যাবে না। আর হচ্ছে আমাদের একটা কি জানি আসছে ভুলে গেলাম, গ্লাইকোজেনের সাথে বর্ণ দিলে লাল বর্ণ ধারণ করবে। তাহলে এই লাল বর্ণ হচ্ছে যদি এটার সাথে গ্লাইকোজেন যুক্ত করে, গ্লাইকোজেন যুক্ত করলে লাল বর্ণ অপরিত থাকবে আমাদের সেলুলোজ। মিস্টার জসিম ব্যবহৃত পদার্থটির নাম কি? মিস্টার জসিম একটি আঙ্গুরের বাগান আছে, আঙ্গুরের রস থেকে উপাদান বের করার পর ঘোলাটে দেখায়, রসকে স্বচ্ছ করার জন্য তিনি আমাদের পদার্থের মধ্যে এটা হচ্ছে আমাদের এই রেনিন না পেকটিন, এটা হবে পেকটিন। এই যে দেখো ফলের রসকে আমাদের হচ্ছে স্বচ্ছ করার জন্য কি ব্যবহার হয়? এটা আমাদের এনজাইমের দৈনন্দিন জীবনে যে ব্যবহার, যে সিকিউরিটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমাদের দিছে যে দেখো ফলের রস পরিষ্কারে পেকটিন নামক এনজাইম ব্যবহার করা হয়, পনির তৈরিতে রেনিন ব্যবহার করা হয়। তাহলে আমাদের হচ্ছে ফলের রস তৈরিতে কি ব্যবহার? পেকটিনটা কি একটা এনজাইম, তাহলে এটা আমাদের হবে কি পেকটিন হবে, অপশনটা হবে পেকটিন। তাহলে কি আমাদের কি ব্যবহার হয় ফলের রস তৈরিতে? পেকটিন ব্যবহৃত হয়। আর রেনিন হচ্ছে পনির তৈরিতে, রেনিন কি তৈরিতে? পনির তৈরিতে। আচ্ছা উক্ত জৈব রাসায়নিক পদার্থটির বৈশিষ্ট্য হলো কলয়েড ধর্মী। কেমন ধর্মী? কলয়েড ধর্মী, প্রোটিন দ্বারা গঠিত, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এনজাইম তো কলয়েড ধর্মী, প্রোটিন দ্বারা গঠিত, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, এটা তিনটাই সঠিক কথা। নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি যে উদ্দীপকের যৌগটার নাম কি? উদ্দীপকের যৌগটার নাম এখানে OH নিচে, দ্যাট মিনস হচ্ছে যে এটা আমাদের বিটা ডি গ্লুকোজ, এটাও বিটা ডি গ্লুকোজ, দুইটা বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি করবে সেলো বা সরি বলছি OH নিচে মানে আলফা ডি গ্লুকোজ, এখানে আমাদের কি আলফা ডি গ্লুকোজ। ওকে এখন তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে আমাদের দুইটা আলফা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় মল্টোজ নামক একটা ডাইস্যাকারাইড। উদ্দীপকের যৌগটি মল্টোজটা কি আমাদের? এরা আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, এরা আংশিক বিজারণক্ষম হয়। মল্টোজ আর সেলুলোজ আংশিক বিজারণক্ষম। বিটা লিঙ্কেজের মধ্যে কেন থাকবে? এটার মধ্যে কি লিঙ্কেজ হবে? আলফা লিঙ্কেজ হবে। উদ্দীপকে M আর N কোন বন্ধনের মাধ্যমে যুক্ত? এখানে দেখো COOH, দ্যাট মিনস অ্যাসিড, এখানে NH2 মানে অ্যামিনো, তাহলে অ্যামিনো অ্যাসিড, এটাও আমাদের কি? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরির দিকে আগাবে, পেপটাইড বন্ধন গঠন করবে। তাই এই দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝে কোন বন্ধন? পেপটাইড বন্ধন। দুইটা শর্করার মধ্যে মনোস্যাকারাইডের মধ্যে কোন বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন। উক্ত বন্ধনের মাধ্যমে প্রোটিন কেন গুরুত্বপূর্ণ? জীবের গাঠনিক উপাদান। ইয়াস, আমাদের বডির বিল্ডিং ব্লক বা মাসেল তৈরির জন্য কে সাহায্য করে? প্রোটিন সাহায্য করে। প্রাণীদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বাহক, প্রাণীদের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বাহক হিসেবে কে কাজ করে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বাহক হিসেবে কাজ করে হচ্ছে এই প্রোটিনের মধ্যে হিমোগ্লোবিন আছে। আচ্ছা বলতে পারি আমরা হিমোগ্লোবিন। তারপর জৈব প্রভাবক হিসেবে এরা কাজ করে, এদের থেকে যে এনজাইম হয় এরা জৈব প্রভাবক হিসেবে কাজ করে। ওকে আবারও বলছি আলফা 7 মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল কোর্স। এই কোর্স কিন্তু তোমার হচ্ছে যে অ্যাডমিশন জার্নিকে সহজ এবং স্মুথ করতে পারে, তাই দেরি না করে আলফা 7.0 কোর্সে প্রি বুকিং করো এবং ক্লাস করো। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা, এবং আমি যা যা পড়াই দিছি এতটুকু ভালো করে পড়লে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা তোমার কোষ রসায়নে প্যারা হওয়ার প্রশ্নই আসে না। সো আমার এমসিকিউ ক্লাসটা করে ফেলো। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ অল।